আছে। এর মধ্যে আপনারা এসে দেখবেন যে আহ, সরকারের নিরাপত্তা দপ্তর থেকে কিছু উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, পরে আবার সেটাকে তারা বলেছে যে না, এভরিথিং আন্ডার কন্ট্রোল। তো সেগুলো মিলিয়ে হয়তো প্রধানমন্ত্রী বলতে পারবেন, কিন্তু বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আমি তো আরো বললেন জঙ্গি স্পেসিফিক নেই, জানতে পারলে জঙ্গিবাদ হয়তো নাকি আরো নেই। স্পেসিফিক। মানে স্বরাষ্ট্রমন্ত্রী তো বললেন জঙ্গিবাদ নেই, মানে আগের স্বরাষ্ট্র এখন উপদেষ্টার মতো জঙ্গি করেই নেই, শুনলাম। জঙ্গিবাদ নেই, ইতি উনি বলছেন। না, আমার আসলে শাহিদ আলম, আপনার নেটওয়ার্কটি খুব ডিস্টার্ব হচ্ছে। আমি বরং আনিস অশ্লীলতার পরিবেশ আলমগীরকে। ছিল, রাজনীতি ছিল সেই জায়গায়। হয়তোবা সরকার চাইছে যে না, সরাসরি জঙ্গি শব্দটা না ব্যবহার করে কিভাবে অন্যভাবে এই সমস্যাটাকে মোকাবেলা করা যায়। সেক্ষেত্রে একবারে জঙ্গি নেই এটা বলাও ঠিক, এটাকে কি বলে, তার মধ্য দিয়ে হয়তো সরকার এটা বলতে চাচ্ছে না যে জঙ্গিবাদের সমস্যা মুক্ত বাংলাদেশ, এটা না, বরং উগ্রপন্থার সমস্যা আছে, সেটা তো তারা অ্যাড্রেস করছে এবং সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু পদক্ষেপ নিয়েছে। হয়তো জঙ্গি শব্দটা সরাসরি ব্যবহার না করেই তারা আগাতে চাচ্ছে উগ্রপন্থাকে কিভাবে নির্মূল করবে কিংবা লাগাম জঙ্গি বললে ধরবে, সমস্যা সেটাও কি? হতে জঙ্গি পারে। থাকলে জঙ্গি বললে সমস্যা কি? মানে না বলাটা কেন সমাধান, মানে বা কৌশল? আম, আমরা তো গত 2 বছর দেখেছি ডক্টর ইউনূসের আমলে অনেক উগ্রপন্থী আচরণ হয়েছে। সেই উগ্রপন্থী আচরণগুলোকে আমরা উগ্রপন্থী মব হিসেবে ট্রিট করেছি, মব ওয়াচ হিসেবে ট্রিট করেছি। কিন্তু আওয়ামী লীগের আমলে এই ধরনের ঘটনা ঘটলে কি একদম সরাসরি জঙ্গি হিসেবে ট্রিট করা হতো। এখন জঙ্গি হিসেবে ট্রিট করে তো 17 বছর একটা রাজনীতি হয়েছে, সেই রাজনীতির প্রেক্ষাপট উগ্রপন্থা যে নেই এমন তো না, তাই না? হুম, হুম। উগ্রপন্থা আছে, সেটাকে আপনি একটা নির্দিষ্ট ধর্মবিশ্বাসের মানুষকে, সবাইকে একটা বড় শত্রুর আকার তৈরি না করে কেবল মাত্র যারাই উগ্রপন্থী তাদেরকে যদি আপনি অ্যাড্রেস করতে চান, 17 বছর যেভাবে চলেছে রাষ্ট্র, তারা হয়তো সেভাবে চালাতে চাচ্ছে না, নতুন অ্যাপ্রোচে চালাতে চাচ্ছে। সেই কারণে হুম। 17 বছর ধরে যাদেরকে জঙ্গি হিসেবে ট্রিট করা হতো, হয়তোবা সেখান থেকে তারা একটু বের হতে চাচ্ছে, এটা আমার ধারণা। আমি জি, আমি একটু জনাব আনিস সরকার আলমগীর। পরিচালনা করছি না যেহেতু। জি, অনেক ধন্যবাদ। মানে আমি বিশ্লেষণটাই জানতে চাই, কারণ সরকারের জায়গা থেকে তো স্পষ্ট হলো না যে কোন মহল ঠিক আসলে দেশকে বন্ধুহীন করতে চাইছে বা এই ষড়যন্ত্র করছে, গণতন্ত্র ফিরে আসাটা পছন্দ করছে না, যে কারণে আপনাদের কাছে বিশ্লেষণ জানতে চাওয়া। জনাব আনিস আলমগীর, আপনি কি এই জঙ্গি আছে জঙ্গি নেই এখান থেকেই শুরু করবেন? তারপরে আসি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে, যে আগের সরকার 17 বছর ধরে জঙ্গি 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 বলেছে বা জঙ্গি নাটক করেছে, ফলে এই সরকার এসে বা অন্তর্বর্তী সরকার এসে জঙ্গিই নেই বলে একটা অবস্থান যাওয়া, এটিও আবার মানে আপনার কাছে কেমন মনে হচ্ছে, বা কৌশলটা কেমন মনে হচ্ছে? না থাকলে নাই, জোর করে জঙ্গি বানাবে কেন? কাউকে জঙ্গি বানানো তো উচিত না। কিন্তু কিন্তু বিমানবন্দরে তো আবার সতর্কবার্তা দেখা যায়। জি। তো তাতে মনে হচ্ছে যে আছে। তাহলে আর সুললিত কণ্ঠে এইসব আওয়াজ দেওয়া তো দরকার নেই, জঙ্গি জঙ্গি। জঙ্গিকে জঙ্গি বলবো না, আর একটু কিছু যদি সফট কিছু বলি তাহলে বোধহয় সে জঙ্গিপনা ছেড়ে দেবে। তা তো না। উগ্র মৌলবাদ যেভাবে নার্সিং হয়েছে গত 2 বছর ধরে ডক্টর ইউনূসের আমলে, তাতে তো জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে ওঠা কোনো অস্বাভাবিক কিছু না। সাহেব যেভাবে বললো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, আপনি যেটা বললেন বিমানবন্দরে অ্যালার্ট দিচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা এমন কিছু আভাস পেয়েছি যেটাতে দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল, উগ্র মৌলবাদী গোষ্ঠী আবার তৎপর হয়ে গেছে। এবং এরা আপনি যদি খেয়াল করেন 2001 সালে বা বিএনপি যখন আগের বার ক্ষমতায় এসেছিল, তখনও এরা এই ধরনের আশকারা পেয়ে অনেকগুলো কাজ করেছে। তো এরা কি উদ্দেশ্যে করে, এদের গেইনটা কি আমি জানি না, কিন্তু যেটা হয় ইন্টারন্যাশনালি বাংলাদেশকে ডিফেম করা হয়। বাংলাদেশের পরিস্থিতিকে বিশ্ববাজারে এমন পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয় যাতে করে ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য ক্ষেত্রে হ্যাম্পার হয়। তো আমরা আশা করি যে সরকার এই বিষয়গুলো ক্লিয়ার করবে, জঙ্গিকে জঙ্গি বলবে, আর জঙ্গি না সাধারণ মানুষকে ধরে জঙ্গি বানানো সেটাও আমরা সাপোর্ট করি না। যেটা শায়দ বলছে যে আওয়ামী লীগ আমলে অনেকটা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ আমলে যেগুলোকে জঙ্গি বলা হয়েছে এমন কি উদাহরণ দেওয়া যাচ্ছে যে ওই লোকটাকে দেওয়া জঙ্গি বলে হয়েছিল? বড় বড় যেগুলা, ছোটখাটো দু একটা ভুল ত্রুটি হইতে পারে, কিন্তু বড় বড় যেগুলোকে বলা হয়েছে এগুলো তো এখনো মেন্টালিটিতে তাই আছে। সো আমি মনে করি যে তাদের সাথে আহ সরাসরি বিরোধে না গিয়ে
তাদের সাথে মানে অন্য একটা লেভেলে, আমি বলবো যে সরাসরি লেভেল না হোক, সরকার সরকার অন্য চ্যানেল আলোচনা করতে পারে কেন কেন করছে এগুলা। আগে তো আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ তাদের শত্রু, জঙ্গিদের আওয়ামী লীগ আহ এক ধরনের অ্যালার্জি ছিল। তো এখন কি অ্যালার্জি, এখন কি জন্য এটা করবে? এখন তো জঙ্গি বান্ধব সরকার বলবো না আমি, কিন্তু জঙ্গি বান্ধব লোকজন তো বিরোধী দলেও আছে। তাহলে হুম এখন তো তাদের এত উদ্গ্র হওয়ার কোনো কথা নাই, এবং সরকারও ওইরকম কোনো স্টিম রোলার চালাচ্ছে না তাদের উপরে, যে তোমাদেরকে, যেটা আপনি বললেন সরকার জঙ্গি বলতে চাচ্ছে না। তো এই পরিস্থিতিতে আমি মনে করি তারা সহনশীল আচরণ করবে, এবং দেশটা কিভাবে সামনে এগিয়ে যাবে এবং সম্মিলিতভাবে কিভাবে আমরা এগোতে পারি সে ব্যাপারে তারা মনোনিবেশ করবে। তাদেরকে জঙ্গি জঙ্গি বলে আমরা দূরে ঠেলে দেবো তাও না, তাদের সাথে সেকেন্ড চ্যানেলে আলাপ করা দরকার, কি কি কারণে হচ্ছে এগুলা। জি, আমি একটু জনাব শাহিদ আলম আপনার কাছে এই প্রশ্নটা রেখে গেলাম যে জঙ্গি বান্ধব সরকার কিনা। অন্তর্বর্তী সরকার যখন মানে ক্ষমতায় আসার সাথে সাথেই শীর্ষ জঙ্গি নেতাদের ছেড়ে দিল, তখন আসলে সেটি মানে এবং তৌহিদি জনতা যে তাদের একটা বিশেষ ছাড়ও দেওয়া হলো, সেটি অবশ্য মানে দুটি হয়তো আলাদা প্রেক্ষাপট, সেটি আপনি একটু বিশ্লেষণ করবেন। আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ তিনিও বলছেন যে অন্তর্বর্তী সরকার উগ্রবাদকে ছাড় দিয়েছে। আপনি এই বিশ্লেষণটা আপনার কাছ থেকে শুনবো, কিন্তু জনাব আনিস আলমগীর, মানে আওয়ামী লীগের সময় কি দু একটা ছোটখাটো ঘটনা মানে দেখা যেত কোথাও একটা মানে কোরআন শরীফ বা এরকম কোনো বই থাকলেও জঙ্গি বই পাওয়া গেছে এরকম বলে ধরে নেওয়া হতো। এটা এটা আমরা হয়েছে, আমি আপনার গণমাধ্যমে সাথে দেখতাম তো একমত। না? আমি আপনার সাথে একমত। আর ওই শব্দটা আমি আবার আপনাকে চেঞ্জ করতে হবে, জঙ্গি বান্ধব সরকার না, জঙ্গি বান্ধব বিরোধী দল আছে এখানে। আর আচ্ছা আচ্ছা। সেই সেই ক্ষেত্রেই তাদের এত উগ্র আচরণ করা তো দরকার নাই। আর তারা তো, সরকার তো তাদের উপর স্টিম রুল চালাচ্ছে না। আর আপনি যেগুলো বলছেন এগুলো হয়েছে, এগুলা এগুলো আমি স্বয়ং প্রতিবাদ করেছি। ইসলামী ছাত্র শিবিরের লোকজনকে হুম কয়েকটা ইসলামী বই দিয়ে ধরে জঙ্গি বানিয়ে দেওয়া, এই সমস্ত অপকর্ম করেছে বলেই তো সরকারের বদনাম হয়েছে। আর ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ না করে তারা ছাত্র সংগঠন হিসেবে তারা যে সমস্ত কার্যক্রম করছিল সেগুলোর ব্যাপারে ইয়ে করা, তাদেরকে ধরে আনা, মানে গ্রেপ্তার করা, এগুলো তো অনৈতিক ছিল। এই মুহূর্তেও যেগুলো এখন করছে, ছাত্রলীগ ধরলে, ছাত্রলীগ দেখলে, এই হুম মুহূর্তে না, এই ডক্টর ইনুজ যেটা করেছে, ছাত্রলীগ কোথায় পেলে ছাত্রলীগ ধরা, ছাত্রলীগ কোথাও বসলে ধরা, এবং অ্যাজ ইফ তারা এই দেশের নাগরিক না। তো এই ধরনের কার্যক্রমগুলো যেভাবে চলছে, এবং এটার শেখ হাসিনার আমলে যেভাবে ছাত্রলীগ, ছাত্র শিবিরকে করেছে, পরবর্তীতে ছাত্রলীগকে করেছে, আমরা আমরা বলতে চাচ্ছি যে স্পেসিফিক আপনার কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, হত্যাকাণ্ড বলেন, অন্য কোন কাহিনী বলেন, সেগুলোতে আপনি ধরেন, কিন্তু লেভেল দিয়ে পাবলিক একটা সংগঠনকে ইয়ে করা, মানে ডিফেম হুম। করার তো দরকার নাই, এবং সেই সেই রাজনীতি যাতে আবার পুনরাবৃত্তি না হয়। জি, শাহেদ আলম আপনার কাছে যে প্রশ্ন জঙ্গি বান্ধব, আপনার কি মন্তব্য? জি, না, না, ঠিক আছে, এবার জঙ্গি বান্ধব বিরোধী দল, এখন আমি হয়তো এই ল্যাঙ্গুয়েজে বলবো না, কিন্তু এটার যে কিছুটা সংশ্লিষ্টতা আছে সেটা তো আমি বলবোই, সেটা আমি ব্যাখ্যা করছি। তবে তার আগ দিয়ে আমি কেন বলছি যে বৈশ্বিক পরিস্থিতিতে জঙ্গি নামটারও একটা পরিবর্ধন পরিমার্জন হয়েছে। দেখুন, আফগানিস্তানকে যে তালেবান সরকার আছে, তো সেই জায়গাটায় আফগানিস্তানের তালেবান সরকারকে তো স্বাভাবিকভাবে আমরা এর আগে একটা জঙ্গি সরকার হিসেবে ট্রিট করেছি, রাইট? কিন্তু দেখবেন যে বৈশ্বিক রাজনীতির কারণে পাকিস্তানের সাথে আফগানিস্তানের যে দ্বন্দ্ব, সেই জায়গায় ভারতের মতো একটি রাষ্ট্র, যে কিনা মুসলিম উগ্রপন্থা এবং তাদের বিজেপি ক্ষমতায় আছে, কিন্তু তার প্রতিবেশী পাকিস্তানের সাথে টেক্কার দেওয়ার জন্য আফগানিস্তানের মন্ত্রিপরিষদ, পররাষ্ট্রমন্ত্রী, এদেরকে কিন্তু ভারত সরকার আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসছে এবং তাদের সরকারকে স্বীকৃতি দিচ্ছে, তাদের সাথে কাজ করছে। এখন আমরা কি তাহলে আহ, একেবারেই আফগানিস্তানের সাথে সম্পর্ক একেবারেই নষ্ট করে ফেলবো, কিংবা আওয়ামী লীগের আমলে যেভাবে দেখবো যে কিভাবে সহযোগিতার সম্পর্কটা তৈরি করা যায়, যেহেতু আমেরিকাও আফগানিস্তানের সরকারকে, এই সরকারকে নানান রকম ছোটখাটো স্বীকৃতি হোক, সহযোগিতা হোক দিয়ে তারা চালিয়ে নিচ্ছে। তো সেই কারণে আমি বলবো যে আমরা ঠিক যেভাবে আওয়ামী লীগের আমলে জঙ্গি শব্দটা রাজনীতির ব্যবহার করতাম, সেটা হয়তো না করাটাই হুম শ্রেয় হবে বাংলাদেশের বৃহত্তর মানুষের ঐক্যের স্বার্থে। কিন্তু জঙ্গি উন্মাদনা কিংবা জঙ্গির এলিমেন্ট, এগুলো যে হুম নাই তা না। ধরুন, আমি আওয়ামী লীগ সরকার আমলে বাদের তকমা দিয়ে আব্দুস সালাম পিন্টু, সাবেক তথ্য
প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রী, তিনি তো জনগণের দ্বারা নির্বাচিত সংসদ সদস্য। বাবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাকেও তো কাইন্ড অফ জঙ্গি হিসেবে জেলে ভরে রেখেছিল। ফাঁসির কাস্ট থেকে তিনি এসে সংসদ সদস্য হয়েছেন, তাকে আপনি জঙ্গি হিসেবে ট্রিট করবেন কিনা? আমি যদি বলি আরো অন্যান্য আছে, যেমন হারুন জাহান, হুম। উনি ডক্টর ইউনূসের আমলে পুরোটা সময় মুক্ত সময় কাটিয়েছেন, ওনাকে ডক্টর ইউনূস মুক্ত করেছে। আসিফ নজরুল, তারা সরকার, এখন বিএনপি তাদেরকে আবার আওয়ামী লীগের মতো জঙ্গি হিসেবে ট্রিট করবে কিনা, এসব নানান হিসাব নিকাশ আছে। কিন্তু আমি বারবার বলছি, দেশে জঙ্গি এলিমেন্ট আছে, এবং জঙ্গি এলিমেন্টকে যদি শুধু জঙ্গি হিসেবেই আবার রাজনীতি করেন কিংবা নিয়ন্ত্রণ করতে যান, তাহলে দেখা যাবে যে ওই জাল ফেললেন, সেই জালে অনেক নিরাপরাধ মাছও চলে আসলো। সেইটা যেন না হয়, এই জন্য আপনাকে একে সিঙ্গেল আউট করা জরুরি। আসলে কোন কোন সংগঠন কিংবা কোন কোন ব্যক্তি, সেটাকে জঙ্গি নাম দিয়ে আরো অন্য কোনো নাম দেওয়া যায় কিনা, আমি নতুন নাম প্রস্তাব করার কথা বলেছি, নতুন নাম খুঁজে বের করার কথা বলেছি, যেন সমগ্র এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী তারা আগের মতো করে মিসট্রিটেড না হয়। তাহলে আপনি এই রাষ্ট্রের স্থিতিশীলতা আনতে পারবেন না। এখন আনিস আলমগীর যেটা বললেন যে জঙ্গি বান্ধব বিরোধী দল, সেইটা আমি হয়তো ওইভাবে বলবো না, কিন্তু এটাকে আমি তুলনা করব, ধরেন আহ একেবারে একটা গ্লাসে যেই মাছ রাখেন, সেই মাছ হয়তো আপনি ভালো মাছ পুষছেন, ওইটা যখন ছাপিয়ে নিচে পড়ে, ওই পানির ছাপিয়ে পড়া নিচের মধ্যে যখন পিরানহা মাছ বসবাস করে, পিরানহা কিন্তু ক্ষতিকর, আপনাকে খেয়ে হুম। ফেলবে। তো জামায়াতে ইসলাম এবং তাদের রাজনীতি যদি আমি বলি গ্লাসের পানির মতো, এখানে গোল্ডফিশ থাকতে পারে, অন্য মাছ থাকতে পারে, হয়তো কম ক্ষতিকর, কিন্তু তার পানিতে ছিটকে যাওয়া আশেপাশের পানিতে যে পিরানহা বড় হচ্ছে, সেগুলোকে অ্যাড্রেস করা জামাত ইসলামের রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যদি তারা যৌক্তিক রাজনীতিবিদ দল হিসেবে টিকে থাকতে চায়। এবং আমরা যারা আছি, সরকারে যারা আছে, তাদেরকেও দেখতে হবে যে না, গোল্ড ফিশের যে চারণভূমি, সেই গ্লাসের পানি ছাপিয়ে সেই অল্প পানিতে পিরানহারা যেন বড় বেড়ে না উঠে। এবং আপনি কাদেরকে তাদেরকে আসলে যদি পিরানহা ধরা হিসাবে হয়, আখ্যায়িত জামাত করবেন ইসলামী শাহেদ যেন আলম? শাহেদ আলম, কাদেরকে, মানে একটু কি স্পষ্ট করার সুযোগ আছে, পিরানহা কারা? এক- এখন পিরানহা হিসেবে আমি তো এটা বললাম, ধরেন এই যে আম, ধরেন এই যে মাজারে আক্রমণ করে একজনকে যে মেরে ফেলা, এটাও তো উগ্রপন্থী আচরণ। এখন এখানে আপনি জঙ্গি ট্রিট নাম দিতে পারেন, কিন্তু আপনি জঙ্গি না, এটাকে হয়তো উগ্রপন্থী, তৌহিদি, উগ্রপন্থী, হোয়াট এভার আপনি নাম দেবেন। হুম। উফ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু খুব সমস্যা হচ্ছে, ইন্টারনেটে খুবই সমস্যা হচ্ছে। আমি একটু শাহিদ আলমের কাছ থেকে জনাব আনিস আলমগীরের কাছে যাই। উম, কিন্তু যেমন ওই আওয়ামী প্রশ্নটা লীগ সরকারের আমলে ডক্টর আহ, শফিকুর রহমানের পুত্রকেও জঙ্গি হিসেবে তিনি হুম, একটা জায়গায় ট্রিটেড হয়েছেন, পরে তিনি রিহাবে ছিলেন, হয়তো এখন শুদ্ধ হয়েছেন, আমি জানি না। আবার ও ও এরকম নানান ঘটনা ঘটেছে। তো দেখা যাচ্ছে যে মানে যে জঙ্গি তৎপরতা মানে কি, একটা হলো যে খেলাফত রাষ্ট্র যারা চায়, রাষ্ট্র ব্যবস্থাতে গণতান্ত্রিক সিস্টেমকে ধ্বংস করতে চায়, এবং মধ্যপ্রাচ্য এবং অন্যান্য জায়গায় যেসব সশস্ত্র ইসলামিক গোষ্ঠী আছে, তাদের আদলে নিজেদেরকে প্রস্তুত করতে চায়। তো এদেরকে আপনি একদম সহজেই আউটল হিসেবে ট্রিট করতে পারবেন। দেখুন, আমি সবসময় বলি, রাষ্ট্র হচ্ছে একটা দেয়ালের মধ্যে নিয়মতান্ত্রিক চলে, এবং এই রাষ্ট্রের নিয়ম কিন্তু নাগরিক নিজেরাই বানায় ঐতিহাসিক পরম্পরা অনুযায়ী, যে নগরে বসবাস করা মানুষ কিভাবে সুশৃঙ্খল ভাবে বসবাস করবে, সেজন্য নগরের অভ্যন্তরে কিভাবে চলবে, সেজন্য নাগরিকরা নিজস্ব নিয়ম করে। এখন হুম, নাগরিকরা নিয়ম করেছে, তারা গণতন্ত্র মানবে, তারা আইন শৃঙ্খলা মানবে। এটা যারা মানবে না, তারা হচ্ছে আউটলা, তাদেরকে আউটলা হিসেবে ট্রিট করতে হবে। এবং এই ব্যাপারে আমার মনে হয় যে জামায়াত ইসলামী সংসদে যে বক্তব্য রেখেছে, এনসিপি সহ তারা এবং সরকার একমত যে যারা আইন মানবে না, তাদেরকে আউটলা হিসেবেই ট্রিট করতে হবে। কিন্তু ওই যে আমি বলছি যে নতুন নামকরণ করে কিভাবে হুম। এটাকে আরো স্টিগমাটা একটু কমানো যায়, কিংবা সবাইকে যেন এই একই জালের মধ্যে না ফেলে কিছু মানুষকে আলাদা করা যায়, সেটা হবে বর্তমান সরকারের চ্যালেঞ্জ। জি, জি, অনেক ধন্যবাদ জনাব শাহিদ আলম। আমি একটু সেই প্রথমে যে আলোচনাটা শুরু করলাম জনাব আনিস আলমগীর, সেটা যে আপনার কাছে কি মনে হয়, বা আপনি কি বুঝলেন কিনা যে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী কোন মহলকে, বা কোন কোন মহলকে তিনি বলছেন বাংলাদেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসাটা তাদের পছন্দ হচ্ছে না, তো তিনি কাদের উদ্দেশ্য করে বলছেন? আমি সত্যি জানি না, আপনারা এখানে জঙ্গি ইস্যু এখন এনেছেন। এইটা আমরা
আমি একটু শাহেদ আলম উগ্রমৌলবাদী আনিস গোষ্ঠী। আলমগীরকে শুনি। হ্যাঁ, আনিস আলমগীর বলেন। আমি হ্যাঁ, হ্যাঁ, ওকে, না আমি ঠিক আমি আছে, বলেন। জানি না উনি কাকে মিন করেছেন, কিন্তু আপনারা এখানে জঙ্গি সংজ্ঞা দিচ্ছেন। জঙ্গি কি, আওয়ামী লীগ আমলে কি হয়েছিল না হয়েছিল, বর্তমান আমলে জঙ্গি। বর্তমান আমলে জঙ্গি শব্দটা আমি একবারও ব্যবহার করতে চাই না। আমি যতবার কথা বলেছি প্রত্যেকবার বলছি উগ্র মৌলবাদী গোষ্ঠী। এই ইউনূস এই উগ্র মৌলবাদী গোষ্ঠীকে উস্কিয়েছেন। শাহবাগ থেকে শুরু করে সারা বাংলাদেশে এই উগ্র মৌলবাদী গোষ্ঠী আহ, যা করেছে সেগুলোর কালে সাক্ষী হয়ে আছে। প্রায় শতাধিক মাজার আক্রমণ করেছে এবং সুন্নি মুসলমানদেরকে আক্রমণ করেছে। তো সমস্ত কর্মকাণ্ড মিলিয়ে এবং এই ইলেকশনের রেজাল্ট সবকিছু মিলিয়ে আপনি দেখবেন যে উগ্র মৌলবাদী গোষ্ঠী ইউনূসের আমলে নার্সিং হয়েছে এবং তারা ভালো রেজাল্ট পেয়েছে। এই গোষ্ঠী তো মানে বিরোধী দল বান্ধব। এখন এটাকে যদি আপনি জঙ্গি বলেন তাহলে জঙ্গি বান্ধব, আর জঙ্গি বান্ধব আপনি যদি বলেন উগ্র মৌলবাদী তাহলে উগ্র মৌলবাদী বান্ধব। দ্যাটস ফাইনাল। এবং কাকে তারেক রহমান মিন করেছেন আমি জানি না। যদি এদেরকে মিন করে থাকেন তাহলে আমি বলবো এই উগ্র মৌলবাদী গোষ্ঠীকে হয়তো উনি মিন করেছেন। এবং যেটা আগে বলেছিলাম যে তাদের সাথে সেকেন্ড সেকেন্ড একটা চ্যানেল আলাপ করা দরকার, কেন তারা এটা করবে। এখন তো তাদের পছন্দের বিরোধী দল আছে এবং বর্তমান সরকারও যে তাদের শত্রু তা না। এটা তো আওয়ামী লীগকে শত্রু জ্ঞান করতো, আওয়ামী লীগ তাদেরকে নির্যাতন করছে এরকম বয়ান দিয়েছে। তো তাহলে এখন কেন করবে? এখন তো তাদেরকে জেল থেকে ছেড়ে দিচ্ছে। এখন কেন দেশকে অস্থিতিশীল করবে তারা? আওয়ামী লীগের অ্যাবসেন্সে কি নিজেরা আবার নিজেদের শত্রু কিনা? আমি মানে সংসদের কথা বলছি, যে সংসদে যেটি দেখছি, মানে উগ্রবাদের আলোচনাটাকে সরিয়ে এখন একটু জিজ্ঞাসা করি, রাজাকার মুক্তিযুদ্ধ নিয়ে এখন মানে এই পুরো অধিবেশনটা খুব উত্তেজনাময় গেল একদম। স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, আইনমন্ত্রী থেকে শুরু করে সবাই বলছেন, ফজলুর রহমান থেকে শুরু করে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান থেকে আন্দালিব রহমান পার্থ, আসলে এই মুক্তিযুদ্ধ রাজাকার এই বিষয়ে আলোচনা হচ্ছে, বিরোধী দলের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। আনিস আলমগীর, আপনার কি মনে হয় মানে এই সময়ে এসে, যখন আমরা আগে দেখেছি ঐক্য দেখেছি অন্তর্বর্তী সরকারের আমলে, আগে জোট দেখেছি, বিএনপি জামাত ভাই ভাই শুনেছি, এখন আসলে কি হলো এই রাজাকার খুব চোখে পড়ে যাচ্ছে এখন? এখন কি করবে তারা? তাদের যে অরিজিনাল শত্রু তারা তো নেই। তারা তো বলে এখনো ইয়ে দেয় এই যে রুমিন ওই দিন খুব সুন্দর কথা বলেছে, আমি একই মত পোষণ করি। আগে আওয়ামী লীগ বলতো যে আমাদেরকে বাদ দিলে জঙ্গিরা আসবে, এবং হুম। আওয়ামী লীগ যেটা বলেছিল তার কিছু লক্ষণ 5 আগস্টের পরে দেখেছিও আমরা কার্যকলাপে। আবার এখন সরকার এবং বিরোধী দল নিজেরা নিজেরা ঝগড়া করে, আবার বলে যে আমরা যদি এটা ঝগড়া কেন করছি, আমরা যদি ঝগড়া করে আওয়ামী লীগ আসবে। তো আওয়ামী লীগ তো এই খেলা তো চলতেই থাকবে। এবং বিএনপি আওয়ামী লীগ যেরকম কার্যক্রম করেছে যে জঙ্গি আসবে, এখন এরা আওয়ামী লীগ আসবে এই ভয় ও চলতেছে এখন। তারা ভাই ভাই পার্লামেন্ট থাকলেও স্বার্থের তো দ্বন্দ্ব থাকে, ভাই ভাইয়ের কি দ্বন্দ্ব থাকবে না? পার্লামেন্টে তো দুই পক্ষ দুই দিকে বসেছে, একসঙ্গে তো আর না। এখানে গৃহপালিত বিরোধী দল তো নিশ্চয়ই জামায়াত হুম। না। যেটা হচ্ছে যে তাদের স্বার্থের কিছু দ্বন্দ্ব আছে। আবার সংসদ যে একটা ভাইব্রেন্ট সেটাও তাদেরকে দেখাতে হয়, কারণ সংসদে তো তারা যদি বিরোধী দল হিসাবে যদি কোনো ভূমিকা না পালন করে, মানুষই তো বলবে ভাই ভাই সংসদ, মামা ভাগিনা সংসদ, এইভাবে কথা বলবে। সো একটা 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 কার্যক্রম তো তাদের দেখাতে হয়। জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেগুলোকে ধূলিসাৎ করে তারা এই সমস্ত ফালতু ইস্যু নিয়ে বারবার কথা বলবে, যে রাজাকার নন রাজাকার, তারপরে এই জুলাই জুলাই সনদ জুলাই সনদ গণভোট বাস্তবায়ন, এগুলো তারা এমন সব ইস্যুস গুলো নিয়ে কথা বলছে অকারণে। কারণ এগুলো নির্ধারিত হয়ে গেছে বিএনপি কি করবে, তাদের দফা রফা যেগুলো ইলেকশনের আগে ডিক্লেয়ার করেছিল সেখানে উল্লেখ আছে। এবং বিএনপি বারবারও বলছে যে আমরা যে সমস্ত জিনিসগুলো অঙ্গীকার করেছি আমরা সেগুলো বাস্তবায়ন করব। তারপরে এই সমস্ত বিষয়গুলো পার্লামেন্টে আনার মানে হচ্ছে যে তারা নিজেরা বুঝানো যে তারা বিরাট একটা বিরোধী দল, তারা সরকারের সাথে তাদের বিরোধ আছে। কিন্তু যে জায়গায় বিরোধ থাকার কথা সেটা হচ্ছে এই যে হামের টিকা, সেই যে টিকাটা যে ঠিক মতো পড়ে নাই। ডক্টর ইউনূস যে আহ, মানে শত শত ছেলেকে যে একটা বিপদের মধ্যে ঠেলে দিয়েছে, আজকে যে একটা মহামারী হিসেবে দেখা দিয়েছে, প্রায় 40,000 শিশু যে আক্রান্ত হয়েছে,
এগুলা নিয়ে কোনো কথা নাই, এগুলা নিয়ে তাদের কোনো চোখে হুম। তারা কিছু দেখে না। তারা এ, আমেরিকার সাথে একটা গোলামি চুক্তি করেছে যেটা নিয়ে সারা বাংলাদেশ উদ্বিগ্ন, সেটা নিয়ে তারা কোনো কথা বলে না। জি। তারা পেট্রোল পাম্প রুবিন নিয়ে ফারহানা একদিন একটু বলেছিলেন বিধির বাইরে ছিল বলে বা বিধির বহির্ভূত ছিল ছিল সেই দিনের জন্য, যার কারণে স্পিকার থামিয়ে দিলেন। এটা আমার একটা খুব বড় প্রশ্ন। আমি আনিস আলমকে শুনে আমি শাহিদ আলমের কাছেও যাব যে এত রাজাকার মুক্তিযোদ্ধা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আসলে বাণিজ্য চুক্তি যেটিকে আপনারা বলছেন আনিস আলমগীর বা শাহিদ আলম, আমি জানি না আপনিও বলছেন কিনা বা বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিবিদরা বলছেন, কিন্তু সংসদে এটি আলোচনায় হলো না। 7 দিনের যে মেয়াদ ছিল বাতিল করার, সেটিও চলে গেল, আলোচনাই তো হলো না। জি, আনিস আলমকে শেষ করবেন, আমি শাহিদ আলমের কাছে ওইটিতে যাব। না, আমি ওটাই বলতে চাচ্ছি যে আপনার প্রয়োজনীয় ইস্যুস গুলো নিয়ে আপনি কোনো কথা বলেন না। আপনি বিদ্যুৎ নিয়ে কথা বলেন নাই। আপনি কয়দিন তেল নিয়ে একটু হালকা পাতলা বলেছেন, তেলের সংকট এমনিতেই চলে গেছে, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি যখন দিয়েছে তখন এমনিতে কমে গেছে। তারপর তেলের সরবরাহ বাড়িয়ে দিয়েছেন আর দাম বাড়িয়ে দিয়েছেন, সবকিছু নিয়ে তেলের সংকট আপনারা সমাধান করেছেন তা না, এমনি এমনি চলে গেছে। তো সেই বরং তাদের আলাপ করা উচিত আমাদের অর্থনীতির কি গতি প্রকৃতি হবে। যেভাবে ইউনূস দেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, যেভাবে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, হুম। যেভাবে মানুষ দেশি বিনিয়োগ করতে ভয় পাচ্ছে, এবং গার্মেন্টস আলারা বারবার গার্মেন্টস এর অর্ডার গুলো ফেরত যাচ্ছে, কারণ এখনো তারা চিন্তা করে যে বাংলাদেশে একটা অস্থিতিশীল সরকার আছে, বাংলাদেশে একটা অস্থিতিশীলতা বিরাজ করছে। হুম। বাংলাদেশে একদলীয় বা সমমনাদের নির্বাচন হয়েছে, আরেক দল সংসদে আসে নাই। তো দীর্ঘমেয়াদে আসলে কি পরিস্থিতি হবে তারা জানে না। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটাকে কিভাবে মিনিমাইজ করে আমরা বাইরে দেখাতে পারি আমরা একটা স্থিতিশীল সরকার আছে, এই স্থিতিশীল বার্তাটা বাইরে যাওয়া আমাদের খুব জরুরি। জি। আমাদের জি, আওয়ামী লীগ আনিস আলমগীর ধন্যবাদ। অনেকগুলো পয়েন্ট আপনার কথা থেকে চলে আসছে, যেগুলো আসলে একে একে একটু শাহেদ আলমের কাছ থেকেও শুনে নিই। আহ, প্রশ্ন কিন্তু অনেকগুলো উঠে গেল যে এখন এসে কেন রাজাকার আর এত মুক্তিযোদ্ধার বিভেদ আসছে। এই বিভেদে যখন পুরো সংসদ মাতোয়ারা, বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো মিস হয়ে যাচ্ছে, আলোচনাই আসলো না পুরো সংসদে। এটি 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 কেন হলো শাহেদ আলম? দেখুন, এটার বিরোধিতা করলে তো অনেক কিছু নিয়ে বিরোধিতা করা যায়, কিন্তু এই অধিবেশনটা তো ছিল আমি যতদূর জানি রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা। সেখানে 50 আওয়ার্স এর আলোচনার একটা তারা আহ, নির্ধারণ করেছিল, এবং সেটা এই রাষ্ট্রপতির ভাষণটাই ছিল। জানেন সবাই যে না, আওয়ামী লীগের রাষ্ট্রপতি কিভাবে হুম। তারা সব পুরো বাংলাদেশের ফ্যাসিবাদ এবং শাসনতন্ত্র মাফিয়া শাসন ব্যবস্থার জন্য শেখ হাসিনা এবং শেখ মুজিবের নামে ফ্যাসিবাদকে দায়ী করছে। তো সেটা একটা ইউনিক জিনিস ছিল। নিশ্চয়ই যারা সংসদ সদস্য আছে সবাই তারা উপভোগ করেছে, এবং সেই ভাষণের উপরেই কিন্তু আলোচনাটা হয়েছে, এবং সেটা আলোচনা করতে গিয়ে এইসব নানান বিষয় আসছে। এবং জুলাই সনদ আপনাকে দেখতে হবে যে না, যখন তারা লক্ষ লক্ষ মানুষের সাথে সামনে স্বাক্ষর করেছিল, তারা দুঃখিত, ওয়াদা করেছিল যে না, এগুলা তারা পার্লামেন্টে আলোচনা করবে, রেটিফাই করবে, এবং যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট ছিল তো সেটাকে পাস করে রেখে দুনিয়ার অন্যান্য সমস্যা নিয়ে আপাতত আলোচনা করার জন্য হয়তো বা সংসদের প্রথম অধিবেশন হয়নি। প্রথম সংসদের প্রথম অধিবেশনে অ্যাডহক বেসিসে হয়তো ন্যাশনাল ক্রাইসিস গুলো এসেছে। যেমন হাম বলেন, জ্বালানি বলেন, সেটা নিয়ে 2 দলের কমিটি হয়েছে, নানান বিষয় হয়েছে। প্রধানমন্ত্রী তার শেষ ভাষণে বলেছেন যে না, আমরা এখানে এটার মুলতবি করব, নেক্সট সেশনে আমরা আলোচনা করব কিভাবে আমাদের এই কর্মসংস্থান পায়, কিভাবে হামের ওষুধ আমরা আনতে পারি, কিভাবে জ্বালানি ক্রাইসিস হুম। দূর করতে পারি। সেখানে তারা জি। একমত হয়েছে। এখন জি। জি। আপনি যেটা বললেন কিন্তু এখন, শাহিদ আলম নিশ্চয়ই এটাও তো অ্যাডহক ঠিক বেসিসে। হ্যাঁ, হ্যাঁ। যে জি, তারেক জি, শেষ রহমানের করেন। যেই নেতৃত্বে যে সরকার, যে সংসদ, সেই সংসদের একজন স্পিকার হলেন একজন ফ্রিডম ফাইটার, তার বর্ণাঢ্যতার ক্যারিয়ার আছে, তার নেতৃত্বে রাজাকারের তকমা সমৃদ্ধ একটি দল প্রধান বিরোধী দল। এখন আমরা যদি দেখতাম সংসদে রাজাকার মুক্তিযোদ্ধা বয়ান না আসতো, তখন হয়তো আমরাই আলোচনা করতাম যে না, এটা কি ঢাক গুড় কেন, রাজাকার মুক্তিযোদ্ধা এটা নিয়ে কেন কথা হয় না, তাই না? তো সেই জায়গায় আলোচনা যে হয়েছে এটা ভালো। একদিক দিয়ে ভালো যে না, দেশবাসী জানার সুযোগ পেয়েছে কার কি রোল ছিল, কার কি অবস্থান ছিল, এবং আমরা তো এই জানার কি বাংলাদেশ সুযোগ হলো? রাষ্ট্রের যে জানার কি যাত্রা, সুযোগ সেই হলো জনাব যাত্রা শাহেদ পথে আলম?
জনাব শাহেদ আলম, জানার কি সুযোগ আসলেই নিশ্চয়ই হলো? নিশ্চয়ই জানা। জি। জামায়াতের আমির বলছেন একাত্তরে কার কি কোন দলের কি ভূমিকায় ছিল আল্লাহই ভালো জানেন, শেষ পর্যন্ত এরকম একটা বক্তব্য আসছে এখন। মানে মানুষ তো এটাও এখন শুনলো যে আল্লাহই ওনাদের ভালো কথা জানেন। তো ওনারা বলবেন, ওনাদের কথা তো ওনারা বলবেন, ওনাদের রাজনীতিতে ওনারা করবেন। ওনারা তো এটাকে এড়িয়ে যেতে চাইবেন, কারণ হচ্ছে লেজ কাটা শিয়াল কি করে যেন সবার লেজটা কাটে সেটা চেষ্টা করে, তাই না? তো সেই জায়গায় জামায়াত ইসলামের যেহেতু বিতর্কিত ভূমিকা, তারা এড়িয়ে যেতে চাইবেন। কিন্তু বিএনপি এবং সমমনা দলগুলো এটা এড়িয়ে যাওয়ার সুযোগ দিয়েছে কিনা, নাকি আপনাকে এটাও দেখতে হবে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের আমলে যে মুক্তিযোদ্ধা কাউন্সিল, জাতীয় মুক্তিযোদ্ধার পরিচয় সম্বলিত যে অধ্যাদেশটা হয়েছে, সেখানে তো একদম জামাত ইসলাম আলবদর আল শামসকে দায়ী করে রেজুলেশন পাশ হয়েছে, অধ্যাদেশ পাশ হয়েছে, এবং সেখানে তাদের সহযোগী এনসিপি ভোট দিয়েছে। এটাও তো একটা বড় অগ্রগতি বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে, হিস্ট্রি। আপনাকে এই পজিটিভ দিকটাও দেখতে হবে। হুম। আপনি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান থেকে শুরু করে বিএনপির হেন কোনো সংসদ সদস্য নেই যে তাদের যে ভূমিকা একাত্তরে সেটার জন্য তারা ডিমিন করে তাদেরকে কথা বলে নাই। তো এই শোনানোটাও তো আমাদের দরকার ছিল, নতুন করে আমরা যে পথ চলছি, এবং এই কালিমা তাদের গা থেকে কোনোদিন যাবে না। তারা যতদিন এটি নিয়ে কসলাতে থাকবে, ততদিন তাদের মুখের উপর এটি হুম। আবার ছুঁড়ে ফেলা হবে। তার সমস্ত কিন্তু ভিত্তি রচনা করা নিশ্চয়ই, হয়েছে যেটা একদমই, মুক্তিযোদ্ধা রাজাকার, এই ইস্যুটা হ্যাঁ আলোচনা করা একদমই। ভালো। এখানে আমি যদি সময় থাকে আরো 2 মিনিটে আমি আর একটা জিনিস ব্যাখ্যা করব। দেখুন, আওয়ামী লীগের পলিটিক্যাল ক্যাপিটাল কি? মুক্তিযুদ্ধের ওনারশিপ তারা এতদিন দাবি করে রাখছিল, নারীর স্বাধীনতা, সংখ্যালঘুর অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা, এবং সাংস্কৃতিক স্বাধীনতা। তো আপনি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ আপরুটেড হয়ে গেছে বলে কি মুক্তিযুদ্ধ আপরুটেড হয়ে গেছে? নারীর অধিকার আপরুটেড হয়ে গেছে? হিন্দুদের নিরাপত্তা আপরুটেড হয়ে গেছে? সাংস্কৃতিক স্বাধীনতাকে আপরুটেড হয়েছে? হুম। কাউকে না কাউকে তো এই দায়িত্ব নিতে হবে। স্বাধীনতার ঘোষকের দল হিসেবে জিয়াউর রহমানের দল মুক্তিযুদ্ধের পরিপূর্ণ নিরাপত্তা এবং ওনারশিপের দায়িত্বটা তারা 100% নিয়েছে। নারীর স্বাধীনতা, সংখ্যালঘুকে ক্ষমতায়ন করা, তাদের নিরাপত্তা বিধীন করা, এবং সাংস্কৃতিক স্বাধীনতার কোথাও কোথাও ত্রুটি আছে আমি মনে করি, কিন্তু সেটাও তারা এই ওনারশিপটা নিচ্ছে। নিয়ে সত্যিকারের একটা আওয়ামী লীগের রাজনীতি যেন বাংলাদেশে আর না ফিরে আসে, তারা যেন কোনো পুঁজি ক্যাপিটাল তারা না খুঁজে পায়। তার সমস্ত আয়োজন সম্পন্ন হচ্ছে বাংলাদেশের এই রাজনীতিতে। সেটাকেও আমি একটা ইতিবাচক দিক হিসেবে মনে করি। বলুন। জি, মানে সেটাকে ইতিবাচক মানে বিএনপির দায়িত্ব আছে, কিন্তু যখন মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত যাবতীয় ভাস্কর্য ভেঙে ফেলার একটা মহোৎসব তৈরি হয়েছিল, বিএনপি তখন নিশ্চুপ ছিল, কিছু করে নাই বিএনপি। মানে আমরা মুক্তিযুদ্ধ স্বাধীনতার আপ- স্থপতি বলে জানা, আমরা ইতিহাস পড়ে যা যা জেনেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে যখন মানে নানান রকম কটূক্তি তাকে নিয়ে, তার মানে সেগুলোতেও বিএনপি নিশ্চুপ ছিল। এখন এসে এই সংসদে এসে বিএনপি খুব সরব দেখা যাচ্ছে। যাই হোক, আপনি বলছেন সেটা ভালো, কিন্তু যেটি আপনাকে আপনাকে এটাও দেখতে হবে, যে আপনাকে প্রশ্নটা এটাও তুললেন, দেখতে হবে না। শাহেদ আলম, না, এটা একটু আমি আমি প্রশ্নটা শেষ বলে দিই। করি। আপনার আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আমি দেই, শারমিন। আপনাকে ওটাও দেখতে হবে যে যেসব ভাস্কর্য মানেই হচ্ছে মুক্তিযুদ্ধ না। বাংলাদেশে ভাস্কর্যের নামে অন্তত 4,000 কোটি টাকা নির্মাণ করা হয়েছে, এবং মুক্তিযুদ্ধ বলতেই একমাত্র শেখ মুজিবুর রহমান এই একটা জিনিস এস্টাবলিশ করার কথা বলা হয়েছে, যেখানে তাজউদ্দিন আহমেদ উপেক্ষিত, মাওলানা ভাসানী উপেক্ষিত, জিয়াউর রহমান উপেক্ষিত। মুক্তিযুদ্ধ বলতেই বাংলাদেশে, সারা বাংলাদেশ তো মূর্তির শহর হয়ে গিয়েছিল। আমি মূর্তি বিরোধী না, আমার বাসাতে স্কাল্পচার আছে, কিন্তু যখন মুক্তিযুদ্ধকে আপনি বাণিজ্যে রূপান্তরিত করেন এবং জোর করে কুইনাইন খাওয়ানোর মতো করে একটা শাসন ব্যবস্থা চালু করেন, গণঅভ্যুত্থানকে যদি আমরা সুনামি ধরি, সুনামির পর হুম। অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধের অনেক ভাস্কর্য ভাঙচুর হয়েছে, আমি নিন্দা জানাই। কিন্তু যেই ভাবে এটাকে বাণিজ্যিকীকরণ করা হয়েছিল, সেইটাকে আবার ফিরিয়ে আনা। আপনি বলুন তো, শেখ বিএনপি ক্ষমতায় এসেছে, জিয়া রহমানের ছবি কোথায় টানানো হয়েছে? জিয়াউর রহমানের পোস্টার কোথায় টানানো হয়েছে? তাই না? খালেদা জিয়ার পোস্টার কোথায় ব্যাপকভাবে পাবলিকলি টানানো হয়েছে? আমরা এই সংস্কৃতি থেকে বের হয়ে যেতে চাই। আমরা চাই যে আমাদের যে আমাদের যে চেতনা, আমাদের যে ভাবনা, সেটা যেন রাষ্ট্রীয় দুর্নীতির মহোৎসবের হাতিয়ার হিসেবে না হয়, ফ্যাসিজমের টুলস হিসেবে ব্যবহৃত না হয়। তো সেই দিক দিয়ে আমি নিন্দা করি যেসব ঘটনা ঘটেছে, কিন্তু তার সবগুলোকে সমর্থন করে হুম। হুম। জি। যেতে হবে, এই ভাবনার সাথেও আমি একমত না। জি, জি, শাহেদ আলম, আপনাকে ধন্যবাদ। কিন্তু ওই গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়ে গেল যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদের দৃষ্টিগোচর হয়ে যাচ্ছে কিনা। কিন্তু এই প্রসঙ্গে আনিস আলমগীরের কাছ থেকে একটু শুনে নেই যে আওয়ামী লীগ করেছিল, প্রচন্ড বাড়াবাড়ি করেছিল, সেটি নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সেই বাড়াবাড়ি থেকে এখন উল্টো পথে যেতে গিয়ে কি স্বার্থ বিরোধী হয়ে যাচ্ছে কিনা, যেমন ধরেন এই যে মুক্তিযুদ্ধ অতিমাত্রায় ভাস্কর্য এই সেই ইত্যাদি নানান কিছু, উম, বা নিজেদের সম্পদে একরকম পরিণত করা, সেখান থেকে উল্টো পথে যেতে গিয়ে মানে
ইতিহাসের স্বার্থ বিরোধী হয়ে যাচ্ছে কিনা। যেমন দেখেছিলাম আরো একটা বিষয় যে জঙ্গি নিয়েও কথা হচ্ছিল, সেখান থেকে উল্টো পথে যেতে গিয়েও স্বার্থ বিরোধী হয়ে যাচ্ছে কিনা, মানে আমাদের সমস্যাজনক কোথাও পৌঁছে যাচ্ছে কিনা। বা যদি বলি যেমন ধরেন হামের টিকা, আওয়ামী লীগ যেভাবে টিকা আনতো সেটার বিরোধিতা করতে গিয়ে উল্টো পথে যেতে গিয়ে এখন এই পরিস্থিতি হচ্ছে কিনা, মানে আওয়ামী লীগ ফোবিয়ার কারণে কি কোনো ঝামেলায় পড়ে যাচ্ছে, মানে বেশি বেশি আওয়ামী লীগ ফোবিয়া চলে আসছে কিনা আনিস আলমগীর? এটা 5 আগস্টের পর থেকেই আসছে। মুক্তিযুদ্ধে যে ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে, শাহেদ আলমের ভাষায় যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে থাকে, বঙ্গবন্ধুর ভাস্কর্য অতিরিক্ত তৈরি করে থাকে, তাহলে আপনি করেছে তো। একটাও একটাও রাখবেন না কেন? বঙ্গবন্ধুর বাড়ি কি করেছিল? বঙ্গবন্ধুর বাড়িটা যে ভেঙে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল, এবং রাষ্ট্র স্পন্সর করেছিল এই সমস্ত ক্ষেত্রে, এবং বিএনপি সেখানে নিশ্চুপ ছিল। বিএনপি বাংলাদেশের, সারা বাংলাদেশে যত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলোকে ধ্বংস করা হয়েছে, তাজউদ্দিনের জন্য এত মায়া কান্না করছে, তাজউদ্দিনের স্ক্রাপটা তো রাখে নাই কোথাও। কুষ্টিয়ায় যে আমাদের আম্রকাননে যে সমস্ত ইয়েটা ছিল, 17ই এপ্রিলে যে স্মৃতিচিহ্ন গুলো, ওইগুলো যে ভাঙা হয়েছে, মোট কথা এগুলা পুরনো পেঁচাল বলে লাভ নাই। কারণ মুক্তিযুদ্ধের কে ধারণ করার ক্ষেত্রে বিএনপি যে ভূমিকা পালন করার কথা ছিল 5 আগস্টের পর, তারা সেটা করেনি। হয়তো তারা বলবে যে আমরা তো তখন সরকারে ছিলাম না, আমরা ইয়ে তো প্রতিবাদ করতে পারতেন, তারা প্রতিবাদও করেনি। বরং 32 নম্বর ভাঙার ক্ষেত্রে তাদেরকেও দায়ী করা হয় যে তারাও এখানে, তাদের কেউ কেউ এখানে উস্কানি ছিল, তারা প্রতিবাদ আহ, করেছে। স- হ্যাঁ, হুম। নিন্দা করেছে সাহেব। প্রতিবাদ করেছিল কারণ স্পষ্ট মহাসচিবের বক্তব্য ছিল যে আমরা এই অ্যানার্কি পছন্দ করি না, এটা আমাদের রাজনীতি না। এবং দ্যাটস আমি গুড। হ্যাঁ, হ্যাঁ, প্রতিবাদ ওই জন্য করেছে, আমি ভালো মাথা করেছে। নাড়াচ্ছি যে তারা একটা প্রতিবাদ কি করেছিল। একটা কি হ্যাঁ, ব্যাখ্যা হ্যাঁ। এরকম কিনা, মানে প্রতিবাদ যদি করেও থাকে, বিএনপিকে আমরা যত শক্ত দেখি, মানে অনেক কিছুতেই তখন বিএনপিকে শক্ত দেখি নাই। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যেটি না বলছে না, যে আমি তখন তো আমরা অনেক আমি তো কিছু, আমি তো তখন আমরা 32 অনেক কিছু নম্বরে বলি থাকি। নাই। আনিস আলমগীর, এই কথাটাকে সাথে রিলেট করা যায় কিনা আপনি একটু বলেন না যে তখন আমরা অনেক কিছু বলি নাই কারণ নির্বাচনটা আমাদের আদায় করার একটা জরুরি দরকার ছিল, না, অনেক সেটা কিছুতে সেটা আপোষ দরকার করেছি। ছিল, স্ট্র্যাটেজিক এই কারণে তারা সেটা করতে পারে। কিন্তু এটা তো আমি কোনোদিনই মানতে পারি না যে তারা 32 নম্বর ভেঙে, যে তারেক ভাই কথা দিলাম 32 নম্বর দখল নিলাম, এ ধরনের স্লোগান দেবে। এটা স্লোগান দিয়ে তো তারা তাহলে কি কি বার্তা দিতে চেয়েছে? তারা 32 নম্বরের ভাঙা চূড়ার সাথে তারা নেই। বোর্ড কথা আমি এটা বলতে পারে যে বিএনপি আমরা হয়তো ভুল করেছি, আমাদের যে স্টাইলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা ছিল, তখন আমরা আসলে আওয়ামী বিরোধিতা করতে গিয়ে বঙ্গবন্ধু বিরোধিতা করতে পুরো মুক্তিযুদ্ধের বিরোধিতা যে হয়ে যাচ্ছে সেটা আমরা খেয়াল করে নাই। কিংবা একটা গোষ্ঠী আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে বা বঙ্গবন্ধুকে বিরোধিতা একটু করতে গিয়ে একটু মুক্তিযুদ্ধের থামাই বিরোধিতা আমি নেমে বলি গেছে। আনিস ভাই। ভাই আমি শেষ এটা করে, তুমি হলো বললো, যে কোনো অসুবিধা নাই। আচ্ছা যখন আচ্ছা, একটা ওকে, গোষ্ঠী বলেন, আপনি বলেন, হ্যাঁ একটা বলেন। গোষ্ঠী একটা গোষ্ঠী এই বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনা কিংবা এই যে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে সেটা স্বাধীনতা বিরোধী পর্যায়ে চলে গেছে, সেটা সেটা হয়তো তারা খেয়াল করে নাই। তো এইগুলোর জন্যই হয়তো এখন কেউ কেউ বলতে পারে যে তারা যে এখন মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে, আমি স্যালিউট জানাই তাদেরকে। তারা যে দাঁড়িয়েছে এই মুহূর্তে পুরো ফিল্ড খালি, যে করে উগ্র মৌলবাদীরা যেটা আস্ফালন দেখাচ্ছে, স্বাধীনতা বিরোধীরা যেভাবে আস্ফালন দেখাচ্ছে, সেই জায়গায় বিএনপি যে দাঁড়িয়েছে, বিএনপি যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, মানুষ আশাবাদী হয়েছে, মানুষ তাদেরকে সেলুট দেয়। যে এবং এই যে মানুষ তো একাধারে, মানে বিএনপি স্বীকার করে কিনা জানি না, আমি তো জেলে ছিলাম, কিন্তু আমি জেলখানাতে থেকেও তো দেখেছি যে জেলখানায় যত যত আওয়ামী লীগ নেতা কর্মী ছিল, তারা কি হারে চেয়েছে যে এই উগ্র মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় না আসুক, যাতে বিএনপি যাতে ক্ষমতায় আসুক। এবং আমি আত্মীয় স্বজন অন্যান্য লোকজনের কাছে যেভাবে চেয়েছি, তারাও একই কথা বলেছে, তারা ভোট দিয়েছে আওয়ামী লীগের লোকজন যারা সাপোর্টার ছিল, তারা বিএনপি কে ভোট দিয়েছে। কেন দিয়েছে? কারণ তারা যা দেখছে যে আওয়ামী লীগের অনুপস্থিতি এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারে এবং করছে বিএনপি, অন্য কেউ না। কিন্তু অতীতে তারা যেটা তাদের ভূমিকাটা 5 আগস্টের পর যেটা করার কথা ছিল, যেটা আমি আবারও বলছি, তারা ওই 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 বিরোধিতা করতে গিয়ে এদিকে চলে গিয়েছিল। জি। এখন আপনার একটা প্রশ্নটা আবার কি শাহেদ আলম জানি ছিল? বলবেন, একটা লাইন আপনি এর কাছে যোগ করেন শাহেদ আলমের কাছে যাওয়ার আগে, যে আওয়ামী লীগের মধ্যে বাড়াবাড়ি ছিল, মানে মুক্তিযুদ্ধকেই তারা একটা মানে পুঁজি করেছিল। রাইট, আরেক পক্ষ এই কথাটা আমি মুক্তিযুদ্ধকে ভুলে আরেক গেছি। পক্ষ মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চেয়েছে, বিএনপিকে একটা ব্যালেন্স করতে সক্ষম হবে কিনা না, আনিস আলমগীর? আপনার এই কথাটাই বলতে চাচ্ছিলাম। আমি নিজে আওয়ামী লীগের এই ভূমিকার জন্য বারবার বলেছি, আওয়ামী লীগ চেতনা বিক্রি করে, এবং হ্যাঁ, এবং আওয়ামী লীগ নিজে মুক্তিযুদ্ধকে নিজেদের একক একক সম্পত্তি হিসাবে বানিয়ে দিয়েছিল। কয়দিন আগেও আমি লিখেছি যে আওয়ামী লীগের
আবার যে রাজনীতি করবে। আওয়ামী লীগ তো নিঃশেষ করে হবে না। যারা আওয়ামী হুম, লীগকে নিষিদ্ধ করেছে তারা একটু স্বপ্ন সংক্ষেপে। দেখছে যে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে না, বা এই হুম, আওয়ামী লীগ রাজনীতিতে আসবে না। সো যে পরিস্থিতিতে তৈরি হোক না কেন, আওয়ামী লীগ যদি রাজনীতিতে আবার ফেরত আসেও, আওয়ামী লীগকে এটা পরিত্যাগ করতে হবে যে মুক্তিযুদ্ধ আমাদের সম্পত্তি তা না, মুক্তিযুদ্ধ সবার সম্পত্তি। মুক্তিযুদ্ধে যার যার অবদান যেটুকু আছে সেটুকু হিস্সা দিতে হবে। বাট নিশ্চয়ই। আওয়ামী লীগের আরেকটা এখানে ফেস সেভিং কথাও আছে, যে আমরা চেতনা বিক্রি করছি, আমরা মুক্তিযুদ্ধের একক শক্তি বলছি। তো সেটা তো 5 আগস্টের পর প্রমাণ হয়েছে। 5 আগস্টের পর বিএনপি একক শক্তি, বিএনপি ওই যে হারে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানোর কথা ছিল সেভাবে দাঁড়ায় নাই। এখন দাঁড়াচ্ছে, এখন আমি তাদেরকে লাইক করে জি। ইয়ে করছি, পছন্দ করছি। এবং আমি মনে করছি তাদের এই ভূমিকা পছন্দ করছি, মানে তাদের এই ভূমিকাকে পছন্দ করছি। এবং আওয়ামী লীগের অনেক লোক এটাকে সমর্থন করছে। পছন্দ করছে। এবং আনিস আলমগীর একদম মুক্তিযুদ্ধের স্পষ্ট। পক্ষে অনেক বিএনপির ধন্যবাদ। ভূমিকা নিয়ে এখন আর নিন্দা করছে না তারা। অনেক ধন্যবাদ শাহিদ আলম। জি, শাহিদ আলম আপনি বলতে চাচ্ছিলেন। জি, এখন একটা জিনিস আমি ধরিয়ে দেই। আপনারা আপনারা ব্যক্তিগতভাবে আম, জানবেন নিশ্চয়ই যে 32 ভাঙার ব্যাপারে যদি 24-এর পক্ষের যোদ্ধা হিসেবে, একজন বড় স্টক হোল্ডার হিসেবে আগে কেউ প্রতিবাদ করে থাকে, তাহলে শাহেদ আলম নিশ্চয়ই সর্বাগ্রে নাম চলে আসবে। কেন? হুম, কারণ আমি বলেছি যে আমরা ভাঙার রাজনীতি করব না, আমরা ইনসাফের রাজনীতি করব। কিন্তু ওই যে বললাম না, সুনামির পরে অনেক প্রভাব থাকে, যেখানে অনেক গোছানো ঘর, লাইব্রেরি এগুলাও পুড়িয়ে মানে পানিতে তলিয়ে যেতে পারে। তো সেই জায়গায় বিএনপি একটা 17 বছরের জেকে বসা মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে, এবং বিএনপির অভ্যন্তরে যেহেতু 30%-এরও বেশি জামায়াত শিবিরের লোকজন ছিল, সুতরাং তারা শুরুতে একটা দেজাভুর মধ্যে ছিল। হুম, দেজাভু শব্দটা তো আপনারা নিশ্চয়ই জানেন, যে হুম, হুম, হ্যালুসিনেশন, বিভ্রান্তের মধ্যে ছিল যে না, তারা কোন রাজনীতিটা করবে। তারা কি জামায়াতের মতো করে মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে, নাকি মুক্তিযুদ্ধের সব ভাস্কর্য ভেঙে ফেলবে, নাকি আওয়ামী লীগকে নির্মূল করার মতো আওয়ামী যেভাবে মুক্তিযুদ্ধের যে বাণিজ্যিকীকরণ করেছিল সবকিছু নির্মাণ করবে। এবং আপনারা তো এটাও জানেন যে 71কে 24 দিয়ে রিপ্লেস করার একটা রাজনীতিও জামাত সে সময় শুরু করেছে। সেইটারও বিরুদ্ধে যদি কেউ প্রথমে দাঁড়িয়ে থাকে, তাহলে আমি খুব প্রাউডলি বলি শাহেদ আলম তার আগে আগে দাঁড়িয়েছে। এখন আমি হয়তো দলের কেউ না, কিন্তু আমার যে কথা প্রভাব এবং আমাদের সম্মিলিত অ্যাক্টিভিজমের যে প্রভাব, সেটা তো পরে দল হিসেবে বিএনপি তারা অ্যাডপ্ট করেছে। অ্যাডপ্ট করেছে বলেই সাকা চৌধুরীর মতো না, সেই সাকা চৌধুরীর ছেলেও অফিসিয়ালি বিবৃতি দিয়ে বলছে যে 32 নম্বর হচ্ছে স্বাধীনতার একটা অনন্য দলিল, এইটাকে ভাঙা ভাঙা আমরা সমর্থন করি না। করেছে কিনা? তো এখন বিএনপি ওই সময় যে 32 নম্বর ভাঙার মহোৎসব করেছে, কেউ কেউ জিয়ার নামে স্লোগান দিয়েছে যে তারেক জিয়া সালাম নেন 32 নম্বর দখলের, এটা কি বিএনপি করেছে, ছাত্রদল করেছে, নাকি ছাত্রদল বিএনপির অভ্যন্তরে থাকা ওই যে 30% জামাত শিবির, যারা 24 বছর নিজেদের পরিচয় লুকিয়ে হুম। বিএনপি রাজনীতি করেছে, এখন তো আমরা অনেককেই দেখছি যে তারা আচ্ছা, বিএনপি সেই রাজনীতি থার্টি অ্যাডপ্ট পার্সেন্ট কি করতে এখন পারছে না, তারা বিএনপিতেই বেরিয়ে আছে না যাচ্ছে বেরিয়েছে? বিএনপি থেকে। একটু এটা শুনি তো, 30% কি বিএনপিতে রয়ে গেছে এটার নাকি আমি বেরিয়েছে? এটার আমি এটা আমি বলবো অন্তত 10% বেরিয়ে গিয়েছে, 10-15%, আরো 15% আছে। কিন্তু এই 15%-কে আপনি কি বের করে দিবেন, নাকি আপনাকে আবার তাদেরকে আস্থায় নিয়ে রাজনীতি করবেন, সেটা একটা স্ট্র্যাটেজির বিষয়। এখন দেখুন, আমি খুব, আমার রিয়েলিস্টিক কথা হলো যে আপনাকে সব মানুষকে আস্থায় নিতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য। শেখ মুজিবুর রহমান 1975 সালের পর, দুঃখিত, 71 সালের পর বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু আস্থায় নিতে পারেন নাই। আস্থায় নিতে পারেন না বলে আমাদের ওই সময় যে আমাদের রাজনৈতিক যে হুম, হোঁচট খাওয়া, দুর্ভিক্ষ, পলিটিক্যাল নানা রকম ডিসরাপশন হয়েছে, যেটা জিয়া রহমান ক্ষমতায় এসে তিনি নিজে বীরুত্তম এবং সেক্টর কমান্ডার, জেড ফোর্সের প্রধান, স্বাধীনতার ঘোষক হওয়া সত্ত্বেও তিনি রাজাকার, আল বদর আল শামস অথবা শান্তি কমিটি, বাম ডান সব মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা রাজনীতি করেছিলেন, তাই তো? তো সেই জায়গায় বাংলাদেশ কিন্তু এই প্রথমবার আমরা দেখলাম ইকোনমিক্যালি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল একটা যাত্রা শুরু করলো, গার্মেন্টস রপ্তানি শুরু করলো, শ্রমিক রপ্তানি শুরু করলো, যার ধারাবাহিকতায় আমরা এতদিন চলছি। এখন 24-এ এসে 24-এর বিরোধী পক্ষ যদি আমি দেখি আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে নানান ভাবে আস্থায় নেওয়ার চেষ্টাও করেছে ডক্টর ইউনূস, কিন্তু তিনি ফেল করেছেন, ঠিক যেভাবে শেখ মুজিব ফেল করেছিলেন 71 থেকে 75। এখন অব্যাহতি পরে, যখন 75-এর পর জিয়া রহমান আসলেন, আমরা দেখি 2 বছর পর তারেক রহমান হুম, আসলেন। এখন
তারেক রহমান কি একই ন্যারেটিভে 24-এর যারা শত্রু তাদেরকেও কি রাষ্ট্র থেকে নির্মূল করবেন, কিংবা যারা রাজাকার তাদেরকে রাষ্ট্র থেকে নির্মূল করবেন, না জিয়াউর রহমানের মতো সবাইকে আস্থায় নিয়ে পথ চলবেন? এটা খুব চ্যালেঞ্জ, আমি জানি, কিন্তু এই রাস্তাতেই আমাদের চলতে হবে। কেননা দেশ গঠনের জন্য যদি আপনার শত্রু এবং আপনার বিরোধীদের সংখ্যা অনেক বেশি হয়, তাহলে আপনি রাষ্ট্রের স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাকে আওয়ামী শত্রুর লীগকে আস্থায় নেবার সংখ্যাটা চেষ্টা কমাতে হবে, সাইজ কমাতে হবে, ডক্টর দ্যাটস দ্য ডক্টর স্ট্র্যাটেজি। ইউনূস আওয়ামী সেই লীগকে কারণে আস্থায় নেবার এই যে 15%, আমি বলি এই যে সেই কারণে 15% যে আছে গুপ্তসূত্র আছে, এদেরকে আপনি দল থেকে বাইর হইতে পারবেন না। এবং আমার তো মনে হয় এরা ক্ষমতার অত্যন্ত কাছেও আছে, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশেপাশেও ঘুরঘুর করছে। এদেরকে আপনি কিভাবে এটাকে কি বলে দূর করবেন? তো আপনাকে আস্থায় নিয়ে হয়তো কাজটা করতে হবে। জি, এখন ওই আওয়ামী লীগকে আস্থায় নেবার চেষ্টা করেছিল ডক্টর ইউনূস, সেটি হয় নাই। সেটি কিভাবে করেছিল, আর এখন তো সেটিকেও আরো আপনি প্রশ্ন পাকাপোক্তভাবে করুন। আওয়ামী লীগের রাজনীতিটাকে তো পাকাপোক্তভাবে রাজনীতি করা বা রাজনীতি তৎপরতাটাকে নিষিদ্ধ করে দিল, ফলে সেই রাস্তায় আরো শক্তপোক্তভাবে হাঁটলো কিনা বিএনপি? না, এই জায়গাটা এই জায়গাতে একটা ভুল ধারণা শাহিদ আলমের খুব খুব সমস্যা হচ্ছে নেটওয়ার্কে। আমি আনিস আলমগীরকে শুনে আবার পারলে এই সংসদের প্রশ্নে আসবো। রিভিশনের শাহিদ আমলে। আলম, আমি একটু আনিস আলমগীরকে শুনি। আপনার নেটওয়ার্কটা একটু আশা করছি ঠিক হোক এর মধ্যে। যে এই যে আচ্ছা, ঠিক গুপ্তসূত্রের আছে, বিষয়টা, ওকে যেটি আনিস আলমগীর, ওকে। গুপ্তসূত্রের যে বিষয়টা, 30% বিএনপিতে গুপ্তসূত্র, আওয়ামী লীগ ছাত্রলীগে গুপ্তসূত্র, জামায়াত, আর জামায়াত তো জামায়াত আছেই, তাহলে তো সবখানে খালি জামাতই জামাত দেখা যাচ্ছে। হ্যাঁ, গুপ্তসূত্ররা রাজনীতিতে সফলই বলতে হবে সেই ক্ষেত্রে। এবং শায়েদ আশা করছে যে 10% কমে গেছে নাকি একটু এখন। আমি দেখি না, আমি দেখি যে বরং গুপ্তরা আরো ভালো করে সেখানে মানে ঘাড়ি করতেছে। কারণ এরা জানে যে এখন আমি কেন ইয়ে হব, এখন তো সরকার আসে নাই। এদের কয়েকজন এক্সপোজ হয়েছিল ইলেকশনের আগে। এখন ইলেকশন যখন চলে গেছে, বাকি অংশ এখন এক্সপোজ মোটেই হবে না। এবং এই গুপ্তরাই বরং মানে বিএনপি কেই শেষ হুম। করবে। বিএনপি যদি তার এই যে গুপ্ত বের করতে না পারে, বিএনপি যদি মনে করে যে না এদেরকে দিয়ে আমার চলবে, বিএনপি জানে কে কে গুপ্ত। কিন্তু ওই যে বলে যে এক সময় তো সে তো আমার সাথে আছে, আচ্ছা ঠিক আছে সে তো আমারই, এই স্টাইলে যদি চলতে থাকে এক সময় দেখা যায় যে এই গুপ্তরাই বিএনপি কে কবজা করবে, অন্য কেউ কবজা করতে হবে না। এবং আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করে বা এখন যে কার্যক্রম নিষিদ্ধ করে বিএনপি যেটা করছে সেটা হচ্ছে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। কারণ কারণ হচ্ছে যে এই গুপ্তরা কখনোই বিএনপিতে আসবে না। এই গুপ্তরা শক্তিশালী হবে যখন ছোবল মারা তখন ছোবল মারবে। কিন্তু এই যে এখন ফিল্ডে তো উনি, তাহলে ফিল্ডে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বিএনপি শুধু। বিএনপি বিএনপি যদি আরেকটা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে, স্ট্রং একটা শক্তিকে যদি ফেলে আসে, তারা যদি মনে করে যে আওয়ামী লীগ গুলো বিএনপির কাছে যাবে না, সেটা কোনোদিনও হবে না। তো তাহলে বিএনপির কিভাবে ইয়ে হবে, মানে এটা কি বলবেন, বিকাশ হবে কি করে? বিএনপির বিকাশের পথটা তো রুদ্ধ হয়ে গেছে। আর সাহেব যে বললো যে আস্থায় আনার চেষ্টা করেছে ডক্টর ইউনূস, সেটাও আপনিও বললেন। এটা খুবই মানে আমি নিতে পারছি না আর কি। সে প্রথম দিন থেকে এসেই, ডক্টর ইউনূস প্রথম দিন থেকে এসে তার কার্যক্রম ছিল আওয়ামী লীগকে কিভাবে নিঃশেষ করা যায়, দেশটাকে কিভাবে টুকরা টুকরা করা যায়, এবং আমাদের এক মতাবলম্বী লোক আরেক মতাবলম্বী লোককে যাতে আমরা অ্যাকসেপ্ট করতে না পারি সেই পরিস্থিতি তৈরি করা। সে নিজেই একটা দাঙ্গাবাজ, সে নিজে একটা মব মাস্টার, সে নিজেই বলেছে তোমার এলাকায় কি দেখো না, ওদেরকে তুমি সাহায্য করতে পারো না। সেরকম একটা লোক তো এদের দেশের কোনো কল্যাণে আসে নাই। এবং আওয়ামী লীগকে তারা যদি অন্য সেকেন্ড চ্যানেলেও যদি, এবং ইন্ডিয়া ইন্ডিয়া এখানে বড় একটা ভূমিকা প্লে করতে পারতো, যদি চাইতো যে আওয়ামী লীগের সাথে একটা রিলেশন করে তারা দেশটাকে চালাবে, এবং আওয়ামী লীগ এটা মেনে নেওয়ার একটা পরিস্থিতি তৈরি তো হইতোই। কারণ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে গেছে, আওয়ামী লীগ যদি চিন্তা করে যে এখন কালকে এসে ক্ষমতায় আবার বসে যাবে, সেটা তো নয়। কিন্তু তাদের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করবেন, তাদের নির্বিচারে তাদেরকে জেলে ভরবেন, এবং তাদেরকে অত্যাচার করবেন, তাদের বাড়ি পোড়াবেন, ঘর পোড়াবেন। এত কিছুর পরে তো আর এখানে রিকনসিলিয়েশনের কোনো কিছু থাকে না, এবং ইউনূসের প্রতি তাদের কোনো আস্থার কোনো কারণ ছিল না। তো এই জায়গায় আমার আমার মনে শাহেদের পুরো বক্তব্যের সাথে আমার খুব দ্বিমত করার কিছু নাই। এই জায়গাটা শাহেদের ভুল বুঝাবুঝি আছে যে ইউনূস আস্থায় নিতে চেয়েছে, ইউনূস চেয়েছে এটা ধ্বংস করতে, দেশটাকে ধ্বংস করে উগ্র মৌলবাদী শক্তিকে ক্ষমতায় আনতে। সেই জায়গায় সে ব্যর্থ হয়েছে। কারণ হচ্ছে যে উগ্র মৌলবাদীদের এই শক্তি অর্জন করে নাই
যেটা তারা এটা বিএনপিকেও খেয়ে ফেলতে পারে। তারা জামাতকে খেয়ে ফেলছে, ইয়েকে আওয়ামী লীগকে খেয়ে ফেলছে, ঠিক আছে, জামাতকেও খেয়ে ফেলতে বিএনপিকেও খেয়ে ফেলার মতো তাদের শক্তি আসে নাই। আর হুম, শেষ বেলায় এসে আওয়ামী লীগ যখন বিএনপিকে সমর্থন করছে মুক্তিযুদ্ধের প্রশ্নে, তাহলে তাদের ওই খেলাটা এমনি বন্ধ হয়ে গেছে। জি। শাহেদ আলম কিছু সময় মাথা না সূচক নাড়লেন, কিছু সময় হ্যাঁ সূচক নাড়লেন। আপনার কাছ থেকে শুনি। আমি আমি যেটা হ্যাঁ, আমি যেটা বলার চেষ্টা করছি, দেখুন, এটা ভাইস ভার্সা হতে হবে। শুরুর দিকে কিন্তু ডক্টর ইউনূসের খুব বেশি আওয়ামী লীগের প্রতি হস্টাইলিটি আমরা দেখি নাই, কিন্তু যখন শেখ হাসিনা তার সরকার তার যে গণ অভ্যুত্থান কখন থেকে দেখেন নাই শাহেদ আলম, অস্বীকার কখন করা দেখেন শুরু নাই আসলে করলেন, আওয়ামী লীগের প্রতি নানান হস্টিলিটি? ভাবে একত্রিত, না না, আমি বলছি আওয়ামী লীগের প্রতি হস্টিলিটি শুরু হয়েছে যখন তিনি লন্ডন দিল্লিতে বসে যখন গণ অভ্যুত্থানকে অস্বীকার করতে শুরু করলেন এবং বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দাবি করার কথা বলা হলো। তারপরেই কিন্তু তিনি যেদিন ছাত্রলীগের উদ্দেশ্যে বক্তব্য শুরু করলেন, ওই দিনই কিন্তু 32 ভাঙার একটা উৎসব দেখলাম। তো তারপর থেকেই মূলত তাদেরকে অনাস্থায় নেওয়ার কাজটা শুরু হয়েছে এবং এই নানান রকম জামায়াতি রাজনীতির যে চাপ, সে কারণে ডেভিল হান্ট নামক নাম দিয়ে আওয়ামী লীগের ধরপাকড় এবং আনিস আলমগীরের গ্রেপ্তারটা ওই কাইন্ড অফ ওই মব দিয়েই তারা করতে সমর্থ হয়েছে, 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে, যেটা আমরা সমর্থন করি না। আমরা বলছি যে নামাজ প্রকাশ করবে, যে যাভাবে কাজ করবে। তো যাই হোক, আমি বলছি শুরুর দিকে এতটা হস্টাইল ছিল না। ওই সময় আওয়ামী লীগ কি তার রাজনীতিটা করতে পেরেছে কিনা, তারা রিয়েলিটিটাকে অস্বীকার মানে স্বীকার করে তারা যদি ভালো রাজনীতি করতো, তাহলে হয়তো তারা এত হস্টিলিটির সম্মুখীন হইতো না, যেটা তারা আজকে করছে। এখন আমি যে জায়গাটা বলতে চাচ্ছিলাম যে একটা তথ্যগত ভুল আছে যে বিএনপি ইউনূসের দেখানো পথেই আওয়ামী লীগ নিষিদ্ধ করলো, না। আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু করে নাই। আওয়ামী লীগের বিচার কার্যক্রম, শেখ হাসিনার ও হত্যাযজ্ঞের যে কার্যক্রম সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত দলের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। দেখতে হবে, একবারে নিষিদ্ধ, পার্টি নিষিদ্ধ না, বিচার সম্পাদিত হওয়ার এক পর্যন্ত। যেই সেইটা যে বিচারটা শুরুই বিএনপি হয় নিজে নাই, এটা বানায় নাই। যেই বিচারটা শুরুই ইউনূসের হয় নাই আমলে যে শাহেদ আলম। অধ্যাদেশ জারি হয়েছে, না না, শুরু বলছিলাম, হয়েছে তো, হ্যাঁ, একটা আইসিটি আওয়ামী ট্রাইব্যুনাল লীগের বিচার চলছে শুরু না। হয়েছে? আওয়ামী সেটা লীগের এখন আওয়ামী লীগের দল আপনি হিসেবে বলতে বিচার চাইবেন শুরু যে হয়েছে? না, না, এটা এখানে শুরু শেখ হয় নাই, হাসিনার কেননা বিচার, সাহেব সরকার সাহেব গঠিত এখানে শেখ হয়েছে মাত্র। হাসিনার বিচার আসবে কেন? শেখ হাসিনা কি আওয়ামী লীগের মালিক? এখানে তো আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া হলে ঠিক আছে, বিচার এইটা চলতেছে, এইটা এখন এ থাকবে না। এইটা তো ভিন্ন বিতর্ক, অনিস আলমগীর। একটা হলো যে আমি তো বলেছি আগের দিনে স্পষ্ট করে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ততদিন প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত শেখ হাসিনা বেঁচে থাকবেন, কারণ শেখ হাসিনা চান না আওয়ামী লীগের নেতৃত্ব বা মালিকানা সে ব্যতীত অন্য কারোর হাতে যাক। সে যেহেতু বাংলাদেশে আসলেই অবধারিত ভাবে কন্ডেম সেল থেকে ফাঁসির বংশে এখন যাবে, আওয়ামী লীগের সুতরাং সে নেত্রী বাংলাদেশে শেখ আসবে হাসিনা না। থাকবে কি এবং থাকবে না সেটা বাংলাদেশে আওয়ামী লীগের যেহেতু আসবে না, উনি কর্মীরা আর নির্ধারণ চাইবেন না করবে। যে অন্য কাউকে দিয়ে। আমি তো চাই, ধরেন যে আনিস আলমগীর ভাই, আপনি কিংবা অন্যরা মিলে আওয়ামী লীগের লিডারশিপ নেন, তো আওয়ামী লীগের লিডারশিপ আপনারা এই সাহস করবেন যে আওয়ামী লীগের লিডারশিপ আপনারা নেবেন? শেখ হাসিনা বেঁচে থাকতে জীবনেও এইটা সে অ্যালাউ করবে না। আর যেহেতু আমি সে অ্যালাউ করবে না, না, সেহেতু আওয়ামী লীগের হাল ধরার শেখ মতো হাসিনা লোকজনও তো অ্যালাউ আমি করবে না, দেখি। সেটা যেমন একটা কোশ্চেন আছে, তেমনি আওয়ামী লীগ যদি মনে করে তাদের নেত্রী হিসাবে আনপ্যারালাল এখনো শেখ হাসিনা, সে জায়গায় আমার তোমার আপত্তি করার তো কিছু নাই। কিন্তু কাফারা তো দিতে হবে, তাই না, দল হিসেবে আওয়ামী তারা লীগের দিক, তারা যেসব তারা দিক অত্যাচার গিয়ে, সেটা আওয়ামী নির্যাতন লীগ এবং দেখুক গিয়ে, আমাদের দেখার কি আছে? না, আমরা তো দেখছি না, আমরা তো দেখছি না, ওই জন্য আমরা ওইটাও রাজিও হচ্ছি না, বলছিও না যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হইলো কেন, এটা খুব খারাপ কাজ। আমি বলছি যে এই সরকার কোনো কিছু করে নাই, বরঞ্চ যদি আপনি দেখুন একবার পলিটিক্যাল সিচুয়েশন চিন্তা করেন যে ইউনূসের আমলের জারি করা এই অধ্যাদেশ এই সরকার বাতিল বাতিল করেছে, তাহলে বলবে ও এটা তো আতাতের নির্বাচন, ভারতের সাথে মিলিয়ে শিলং সালাদ্দিন মিলিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার রাজনীতি করছে। আপনি বাংলাদেশে টিকতে পারবেন? বর্তমানে বিরোধী দলের যে জগদ্দল রাজনীতি, ধরেন জঙ্গদল বিচার রাজনীতি, বিভাগ সংক্রান্ত জঙ্গলি আইন, রাজনীতি। গুম সুতরাং সংক্রান্ত আইন, সেগুলো সব পোস্টপোন রেখেছে না, সেগুলো তো পাশ হয়নি। তো এরকম ভাবে তো এটাও রাখা যেত যদি বিএনপি চাইতো বা ফিল করতো বিষয়টা। হ্যাঁ, বিএনপি কেন ফিল করবে আপনাকে ওই দিন কেন সে খাল কেটে হাঙ্গর আনবে এই মুহূর্তে, তাই না? এত দেশের এত রাজনীতি আছে, এত বিষয় আছে, আওয়ামী লীগকেও তো বুঝতে হবে যে না, তারা এই দেশে রাজনীতি করা উচিত।
তার অনুশোচনাবোধ থাকতে হবে, ইন্টারন্যাশনালি অর্গানাইজেশন গুলো তার পক্ষে কথা বলতে হবে, মানুষকে রাস্তায় নেমে আসতে হবে। অধিকার কেউ কোনোদিন দেয় না, অধিকার জোর করে আদায় করে নিতে হয়। আপনি অধিকার আদায় করে নেওয়ার রাজনীতিটা করার অধিকার কেড়ে সক্ষমতা নেওয়া যায় তো। আপনার আছে কিনা সেটা তো দেখাতে হবে। দেন না এটা পাবলিক ডিসকোর্সে আসবে যে না, বিং অল দা অপরাধ এবং অন্য যা শেখ হাসিনা বিং একটা সফট আওয়ামী লীগের রাজনীতি আমাদের করতে দেওয়া উচিত কিনা, সেটা নিয়ে তখন আলাদা হয়তো আলোচনা তৈরি হতে পারে। কিন্তু তার আগ দিয়ে কে অধিকার দিবে যে আপনি যদি আমাকে বারবার না এটা ন্যাক হুম, করেন, আমি আপনাকে কেন এই অধিকারটা দিব বলুন? হুম। অধিকারটা কেড়ে কেন নেওয়া হবে সেটা হচ্ছে প্রশ্ন। অধিকার তো দেওয়ার বিষয় কেন, এটা তো সবারই থাকার বিষয়, তাই না? আপনি কেন আর তা একজনকে দেবেন, আর কেটে একজন নেওয়ার কেন আপনাকে স্কোপও দেবে? আছে কিনা, কেটে নেওয়ার স্কোপও তো নাই। রাজপথে নামলেই তো আপনি পিটাচ্ছেন, ধরছেন, জেলে দিচ্ছেন। অধিকার আদায়ের কোনো ইয়ে আছে? আইনসম্মত উপায়ে অধিকার আদায়ের কোনো ব্যবস্থা আছে? অধিকার তো আবাদের ব্যবস্থাও নাই। না, কিন্তু এখন কিন্তু যারা আনিস আলমগীর একটা বিষয়, এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগ তো একটা রিটও করতে পারতো, সে তো কিছুই করলো না, মানে করবে আওয়ামী লীগের আওয়ামী, পক্ষ থেকেও তো। আমি মনে করি যে আওয়ামী লীগ সেটা করবে, সেটা যদি যেদিন বিএনপির সাথে তাদের ঐক্য হবে। যে বিএনপি যেদিন ইশারা দেবে যে তোমরা হুম। এখন ইয়েতে যাও, আদালতে যাও, তোমরা আদালত থেকে নিয়ে আসো, সেদিন যাবে। তারা এখন কিভাবে যাবে আপনি খেয়াল করছেন? আওয়ামী লীগের আওয়ামী লীগ আদালতে যেতে পারে না। কয়দিন হয়েছে যে আওয়ামী লীগ যখন আদালতে গিয়েছিল তখন তাদেরকে ডিম মারা হচ্ছে, তাদের উকিলদেরকে পিটানো হচ্ছে। এই যে এখন বার ইলেকশন হলো, ঢাকা বার ইলেকশন হলো, তারপরে এই জাতীয় যে বার, যেটা ন্যাশনাল যে কমিটি, যেটা কোথাও তো আওয়ামী লীগকে ইলেকশনে করতে দিচ্ছে না। তো আওয়ামী লীগ যে আইনগতভাবে ব্যবস্থা নেবে, তাদের সেই সুযোগ কোথায়? না, এরকম তো বিএনপি, মানে বিএনপিও করতে পারে না যখন আওয়ামী লীগ ছিল, মানে এরকম কেন তো বিএনপি তখনও ইলেকশন হয়েছে। কোথায় এইটা করতে এইটা বাধা দিচ্ছে আমি আপনার? একটু এটা তো বলি, ঠিক আমি না। একটু আমরা আমরা মনে হয় আমরা আমরা মনে হয় যে ইতিবাচক রাজনীতিগুলো নিয়েও আমরা একটু দেখি। দেখুন, শিরিন শারমিন স্পিকারকে মুক্তি দিয়েছে বর্তমানের সরকারের আদালত, তাই না? আইভি রহমানকে মুক্তির ব্যবস্থা করেছে। ৭ই মার্চের ভাষণ বাজানোর অপরাধে ইমি গ্রেপ্তার হয়েছিল নানান মপটপের চাপে, তাকেও মুক্তি দিয়েছে। এমনকি বিরোধী ঠিক না, আমি তো আনিস আলমগীর ভাই আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই, একসাথে সাংবাদিকতা করেছি, আমার মতে তো আর বিএনপির সমর্থনের কথা বলেন না, উনি তো হরহামেশা বিএনপির বিপক্ষে কথা বলেন, কিন্তু ওনাকেও পর্যন্ত প্রধানমন্ত্রী আস্থায় নেওয়ার চেষ্টা করেছেন। তো দিস আর আমি দেখেন, যেখানে আমি দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছি শুধুমাত্র নির্বাচন নিয়ে রিপোর্টিং করার কারণে, তো আপনাকে দেখতে হবে যে পজিটিভ রাজনীতির এখন, হ্যাঁ, দল হিসেবে আওয়ামী লীগ হয়তো এখনই মাঠে নামতে পারতেছে না, কিন্তু আওয়ামী লীগের কোন নেতা কর্মীটা বলেন তো মানে কি বলে তাদের মাঠ পর্যায়ে, জেলা পর্যায়ে তারা মেইন স্ট্রিম রাজনীতির সাথে আস্তে আস্তে মিশতে পারতেছে না, যার হাতে কেবলমাত্র রক্তের দাগ আছে। তাছাড়া যার হাতে রক্তের দাগ আছে তাকে তো বিচারের মুখোমুখি হতে হবে। এর বাইরে এত ওপেন ভাবে এত নিঃশ্বাস নেওয়ার যে রাজনীতি তারা 2 বছর করতে পেরেছে কিনা, তো আপনাকে তো এটাও একটা গুড জেস্টার হিসেবে দেখতে হবে। ওকে, লেটস স্টার্ট ফ্রম দেয়ার। এখন যদি আমরা দেখি যে না, আওয়ামী লীগ এই যে তার ওই সায়দামের ধ্বংসাত্মক বক্তব্য রাজনীতি প্রসঙ্গে আমার করবে না, বক্তব্য আছে। কিংবা তারা ওই, তাহলে তো এই দেশ সবার। আমি তার বলতে পারি না, আপনি বলেন। হুম। আমি আত্মপক্ষ সমর্থন করার একটা সুযোগ তুমি আমাকে দাও। সেটা হচ্ছে যে আমি কখনো বিএনপির বিরোধিতা করি না। আমি আওয়ামী লীগেরও বিরোধিতা করি, বিএনপিরও বিরোধিতা করি, জামাতেরও বিরোধিতা করি। যারা অকর্ম করবে, যাদের যে নীতি আমার পছন্দ হবে না, সেটাই করি। আমি আমার নীতিতে চলি। আমি কোনো রাজনৈতিক দলের গোলামি করার মানসিকতা নিয়ে নাই। তুমি আমাকে আওয়ামী লীগের হাল ধরার জন্য একটু খোঁচা মারছো। আওয়ামী লীগের হাল ধরার আমার কোনো আগ্রহ নাই। কারণ আমি মনে করি যে একজন সাংবাদিকের রাজনীতি করার, না না, তো আওয়ামী লীগের আমি হাল মনে ধরতে করি যে হবে, কাউকে না একজন কাউকে আওয়ামী লীগের হাল ধরতে হবে। আমি জাস্ট না, একটা তুমি এক্সাম্পল বিএনপির দিছি হাল যে ধরো না, কি? যদি আমার আপনার মতো আমার মানুষরা রাজনীতি আসে করার সামনে। ইচ্ছে নাই। আমার রাজনীতি করার ইচ্ছে নাই। আমি যেদিন রাজনীতি করবো সেদিন সাংবাদিকতা ছেড়ে যাব। যে হুম। সাংবাদিক এবং রাজনীতিবিদ, এই ক্যারেক্টার আমি থাকবো না। এই ক্যারেক্টার আমি কোনোদিন সমর্থন করি না। এখন বিএনপিকে আমি যথেষ্ট সমালোচনা করেছি বিএনপি যখন ক্ষমতায় ছিল। কিন্তু বিএনপি যখন বিরোধী দল হিসেবেও তাদের যে ভূমিকাগুলো ভালো লাগে না সেটা সমালোচনা করেছি। কিন্তু তার মানে এই নয় যে আমি বিএনপি বিরোধী। তার মানে এই নয় যে আমি জামাত বিরোধী। জামাত একটা রাজনৈতিক দল। হুম। জামাতের পক্ষেও তো আমি বহু লেখা হুম। লিখেছি। এই যে কিছুক্ষণ আগেও বললাম যে শিবিরের ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া, ইয়ে দিয়ে জামাতের লোকদেরকে গ্রেপ্তার করা, এগুলার বিরুদ্ধে কিন্তু আমি লিখেছি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে জামাত ওইগুলো দেখে না। জামাত তাদের পক্ষে কি লেখে সেটা দেখে না। তাদের বিরুদ্ধে এক লাইন লিখলে সেটাই তাদের কাছে খুবই জি। হয়। তাদের গুপ্ত বাহিনী সেগুলাই নেয়, সেগুলা নিয়ে শাহবাগ আন্দোলন হয়, সেগুলা নিয়ে মিছিল হয়, জি। এগুলাই করে।
আনিস আলমগীর, ধন্যবাদ। দর্শকের দু একটা প্রশ্ন আছে শাহেদ আচ্ছা, আলম আনিস আপনার কাছে, যে আলমগীর, একটা আমার একটা প্রশ্ন, দুঃখ দর্শকের প্রশ্নটা একটু করিলে শোনেন, আমার চিন্তন একদম সময় নাই। বলছে যে না না, শারমিন শারমিন আমি বলি, বলেন বলেন। হ্যাঁ, দর্শকের প্রশ্ন, কারণ আমার একদম সময় শেষ, আমি তাও দর্শকের প্রশ্ন, শাহেদ আলম, আর্মি কেন ব্যারাকে ফিরছে না? এক। দুই, সাহস থাকলে আওয়ামী লীগের সাথে ভোটে লইরা দেখান। মানে মানে আওয়ামী লীগকে যে আচ্ছা, রাজনীতি করার ঠিক আছে, অধিকারের প্রশ্নের কথা ওইটা যখন বলছিল, তখন তো এই দুটো প্রশ্ন আসলো। হ্যাঁ, ঠিক আছে, আমার এটার একটা মাত্র উত্তর দেই। আওয়ামী লীগের যদি এত ভোট থাকে তাহলে উত্তরবঙ্গে জাতীয় পার্টির একটা আসনকে কেন জিতে নিয়ে আসতে পারলো না আওয়ামী লীগ? আমার অন্য প্রসঙ্গের আবার দরকার নাই, অন্য উত্তর দেওয়ার দরকার নাই। খোদ গোপালগঞ্জ থেকে ধানের শীষ কেমনে জয়ী হয়ে আসছে, সেখানে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ দাঁড়াইতে দিতে পারলো না কেন? ওকে, এই শোনো, আমি এই বিতর্কে যাব না, আমি দর্শকের প্রশ্নের উত্তর দিব না। আমার ওই একটা প্রশ্নের উত্তর দেখ, যে জাতীয় পার্টিতে সব জায়গায় ইলেকশন করছে, উত্তরবঙ্গ থেকে একটা আসনেও জিতে নিয়ে আসার ক্ষমতা, পীরগঞ্জ থেকে জিতে আসার হ্যাডামটা কেন আওয়ামী লীগ আওয়ামী তো লীগ জাতীয় দেখাচ্ছে? পার্টিকে আনিস সাপোর্ট করে নাই। আলমগীরকে, আলমগীরকে, আনিস আলমগীরকে, সেটা হলো যে আমার দুঃখ করিলে চিন্তন, আপনার দুঃখ ঘুচিতে কতক্ষণ। আমি 17টা 15টা বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কারণে আমি শিবির, জামাত শিবির তকমা খাইছি, তাই তো? হুম এই হুম শিবিররা 5 আগস্টের পর থেকে হুম। আমাকে কিভাবে আওয়ামী লীগের দোসর, কালচারের আমি ফাঁসি, দেখেছি, শায়দ এগুলো বর্ণনা করার আওয়ামী দরকার নাই। লীগের এগুলো খুবই দোসর দুর্ভাগ্যজনক। এইভাবে তো আমি আমার দেখেছি দুঃখটা যদি শায়দ, আপনি এগুলো বুঝেন দেখেছি। যে এত জি জি। ঠিক আছে, তাহলে এই আমার মনে হয় যে দুর্ভাগ্যটা আমি নিশ্চয়ই আমরা ওই অন্তত দ্বন্দ্ব। যারা আছি আমরা হ্যাঁ, বুঝি, বলুন। যে এই যে একটা বিশাল দুর্ভাগ্যের ব্যাপার, হয় আপনি আওয়ামী লীগ, নয় আপনি জামাত বিএনপি, মানে কি যে কিছু না কিছু একটা হতেই হবে হুম। কোনোখানে। হুম। মানে একটা মত নিজের হতে পারে না, সেটা নিশ্চয়ই কারো না কারো পক্ষেরই হতে হবে, বা কারো পক্ষের দালালি হতে হবে। আমাকে শেষ করতে হবে, কিন্তু আর্মি কেন ব্যারাকে ফিরছে না বলবেন কি শাহেদ আলম? এটাও দর্শকের একটা প্রশ্ন। এইটার এখন মনে হয় যে এইটা দর্শকের প্রশ্ন। এখন আর্মি যে রাস্তাঘাটে আছে সেটাও তো আমি খুব দেখতে পাচ্ছি না। আমার মনে হয় স্ট্র্যাটেজিক কারণে এই ঘোষণাটা এখনো আসেনি, কিন্তু ম্যাসিভ আকারে আর্মি মনে হয় না খুব বেশি রাস্তায় আছে, সেটা হুম আমি জানি। একটা বিষয় আমার জানার আগে থেকেই জানতাম, সেটা হলো নির্বাচনের পর 3 মাস পর্যন্ত তারা এই আইন শৃঙ্খলার স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এবং নাশকতামূলক কর্মকাণ্ড গুলো প্রতিহত করার জন্য তারা মাঠে থাকবে। 3 মাসের একটা সময়সীমা আমি জানতাম, আমি তাহলে তো হাতে আরো হুম 1 মাস আছে, কিন্তু সিগনিফিকেন্টলি আর্মির সংখ্যা ব্যারাকে পৌঁছে গেছে। রাস্তায় আপনি আর্মির গাড়ি দেখবেন না এখন, বিশেষ দু একটি হুম জায়গা ছাড়া। অথচ আমি ঢাকা শহরে তো চলি, আমি কোথাও দেখিনি। সুতরাং হুম। এইটাকে খুব বেশি যে আলোচনার বিষয় বানানো কিংবা হওয়া উচিত বলে আমি মনে করছি না। জি। আহ, ওই প্রশ্নটা রয়ে গেছে আমার, আর সময় অনেক আগে শেষ হয়ে গেছে, তারপরেও 30 সেকেন্ড করে যদি একটু শুনি, যে 60 দিনের যে সময় ছিল চুক্তি, বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে, সেটি বাতিলের, সেটি পার হয়ে গেল, সংসদ এটা আমলে নিল না কেন শাহেদ আলম? তখনও চুপ ছিল, বিএনপিও চুপ ছিল, জামাত ইসলামও চুপ ছিল যখন চুক্তিটা হলো, এখনো চুপ কেন? শায়দ আলম চুপ। এখন এইটি নিয়ে নিশ্চয়ই আমাদের বাণিজ্য মন্ত্রী আছেন, অর্থমন্ত্রী আছেন এবং পররাষ্ট্রমন্ত্রী আছেন, তারা খুব ভালো। এটি তো এই সরকার করে না, তার দায়িত্ব নিয়েছে এমন সময় যখন সামনে 2 মাস 1 মাস পরে বাজেট, সেই বাজেটের আগে অনেকগুলো অর্থনৈতিক বিষয় জড়িত। এখন ধরুন এই সরকার বাতিল করলো হুট করে গার্মেন্টস এর ট্যারিফ, আবার যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প 34% 40% বাড়িয়ে দিল। আপনি 80% যে নারী কর্মসংস্থান, 50% নারীর 80% 90% তারা গার্মেন্টস এ সংযুক্ত, তাদের জীবন জীবিকার ঝুঁকি আপনি নিতে পারবেন কিনা 2 মাসের সরকার? তো সেই কারণে আমার মনে হয় যে এটা সেন্সিটিভ বিষয়, হয়তো বা সময় পেলে তারা আরো এটা স্ক্রুটিনাইজ করবে। জি। আপাতত মানে তারা এই এত দিকে অগ্রসর অনেক হয়নি, তার পক্ষে অনেক এটা অনেক একটা ধন্যবাদ। কারণ থাকতে পারে বলে আমার। আপনার মানে অনেক অনেক ধন্যবাদ আপনাকে শাহেদ আলম, কিন্তু হুট করে বাতিল কেন মানে হবে সেটি তো আর আলোচনায় না, আলোচনাটাতেই কেন আসলো না সেটি হচ্ছে আলোচনার বিষয়। যে কেউ আলোচনায় কোনো, রুমিন ফারহান একটু বললো কিন্তু সেটি নিয়ে সংসদে কোনো, মানে সেটি নিয়ে কেউ আলোচনা করলো না। কে মুক্তিযোদ্ধা কে রাজাকার এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হলো, কিন্তু 60 দিনের সময়সীমা পেরিয়ে গেল। আনিস আলমগীর, শেষ মন্তব্য আপনার। আমি মনে করি যে সরকার এটা নিয়ে পর্যালোচনা না করা মানে তাদের সম্মতি আছে, সরকার এবং বিরোধী দল দুজনের সম্মতি আছে। শাহেদ বলছিল গার্মেন্টস এর উপর আবার ট্যারিফ দিতে পারে, ট্যারিফ তো তাদের আইন বিভাগ এটা এমনিতেই নিষিদ্ধ করেছে। ইউনুসের সরি, ট্রাম্পের যে জুডিশিয়ারি। ইয়েটা বিধিনিষেধ, এগুলো তো এমনি উড়ে গেছে, এটার আসার কোনো কারণই নাই। আর বাংলাদেশের সাথে গার্মেন্টস এর ক্ষেত্রে আমেরিকা যে
খুব বেশি মানে জড়িত আছে এখন, সেগুলো দেখা যায় না। আমরা আমাদের গার্মেন্টস এর একটা বড় অংশ তাদের ওখানে যায়, কিন্তু ইউরোপও আমাদের সাথে আছে। আমার মনে হয় মানে এই 1% কমানোর জন্য যে হুম। চুক্তিটা পড়ে গিয়েছিল সেটা একটা কমপ্লিট একটা গোলামি চুক্তি, এবং এটা 3 দিন আগে করা হচ্ছে, যে গোলামির আরো বড় সাক্ষী প্রমাণ যে এটা করতেই হবে, কারণ এটা পরেও করা যেত। এটা এমন কোনো টাইম বাউন্ড ছিল না যে এত তারিখের মধ্যে করতেই হবে। তো সবকিছু মিলে সরকারের একটা গাফলতি এখন আছে। এটা কেন তারা এটা বাতিল করতে চায় না, বা এটা নিয়ে কোনো বাতিল করতে দূরের কথা, কথাই বলতে চায় না, কোনো কথাই বলে না এখন। সেই জায়গায় মানুষ প্রশ্নবিদ্ধ, মানুষ সরকারকেও প্রশ্নবিদ্ধ করতে পারে, বিরোধী দলকেও করতে পারে। আর একটা অনেক জিনিস ধন্যবাদ। শাহেদ এখানে একটা শাহেদ একটা কথা বলেছিল